যে আমি অটল বিহারী বাজপেয়ী বলছি, স্টেপ ডাউন করতে হবে। নরেন্দ্র মোদীকে কিচ্ছু বলেনি, বলেছিল রাজধর্ম পালন করো। एक ही संदेश है कि वो राजधर्म का पालन करें। राजधर्म বাজপেয়ী অনেক বেশি পুজো করত, অনেক বেশি জ্যোতিষী নির্ভর ছিল। আডবাণীর বাড়িতে আমি কোনোদিন জ্যোতিষী দেখিনি। আডবাণী কোনোদিন বাড়িতে কোনো ঠাকুর ঘর ছিল না। উন্নয়ন করে মুখ্যমন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, এটা আমাদের দেশে হয় না। তোমাকে ডোপামিন দিতে হয়, অ্যাড্রিনালিন দিতে হয়। 2 থেকে 200 পার্টির এমপিটা হলো কিন্তু রাম মন্দির আন্দোলনের মধ্যে দিয়ে। আগামী দিনে ভারতবর্ষের রাজনীতি কি হিন্দুত্ব ডমিনেট করবে? বাবরি মসজিদের যে ঘটনাটা ঘটলো, রাম মন্দির ওরিয়েন্টেড, সেই মুভমেন্টটার জন্য কোথাও গিয়ে লালকৃষ্ণ আডবাণী। হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী এইটা বেশি করে আসছে, আজকের দিন এবং উন্নয়ন ব্যাকসিট নিচ্ছে। ডু ইউ অ্যাগ্রি উইথ দ্যাট? আমাদের দেশে ভোটের রাজনীতিতে উন্নয়ন খায় না, কিন্তু হাতে দাগা লাগাও, কই বাত নেই। এখন ইট ইজ ইন। এখন এইটার জন্য কিন্তু একটা গণভোট। বিজেপি খুব নির্মম দল, কিন্তু আমি মনে করি সেটা দিলীপ ঘোষের সাথে অন্যায় করা হয়েছে। যেভাবে বলতো না যে তৃণমূলের হাত কেটে দেবো, পা কেটে দেবো, ওকে বলবো গলায়ও পা তুলে দেবো দরকার হলে, খালি বুকে নয়। তো এটা হচ্ছে ভোকাল টনিক, এটাতে চাঙ্গা হয়। তোমার কি মনে হয় মোদীর পরবর্তী জেনারেশন যোগী? নরেন্দ্র মোদীকে কেউ তাড়াতে পারবে না। কাল তুই চলে যা ফোর্ট। আডবাণীকে যেটা আরএসএস করেছিল, কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব কিছু কম ছিল একসময়। জেলা কমিটির মিটিং এ ধুতি খুলে দিত। গদি মিডিয়া এক্সিস্ট করে না। গদি মিডিয়া এই নিয়ন্ত্রণের সংস্কৃতিটা, আগামীকাল যদি রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হন, আমি তোমাকে লিখে দিচ্ছি, এই সংস্কৃতি অব্যাহত থাকবে। মানে এটা কিন্তু তুমি একটা ভয়ঙ্কর স্টেটমেন্ট করছো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আজকের এপিসোডটা অত্যন্ত বিশেষ এপিসোড। আজকে আমরা ভারতবর্ষের এই মুহূর্তে সিঙ্গল লার্জেস্ট পার্টি বলতে যাদের কথা প্রথমেই মনে পড়ে, তাদের ইতিহাস, তাদের উত্থান এবং তাদের দলের সর্বময় কর্তৃত্ব এবং সেই কর্তৃত্বের যে ট্রান্সফার অফ পাওয়ার, সেই জার্নিটা নিয়ে কথা বলবো। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির শাসনযন্ত্র, তাদের ডিসিপ্লিনারি কমিটি এবং তাদের নেতৃত্বের যে ট্রান্সফরমেশন, তাদের ভাবমূর্তির যে ট্রান্সফরমেশন, সেগুলো নিয়ে কথা বলবো। আজকে আমার বিশেষ অতিথি সেই মানুষটি যিনি গল্পের ভাণ্ডার এবং যার কাছ থেকে আমরা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সেস জানতে পারি। তবে তার আগে, তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, দয়া করে একটু লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি হিট করুন, যাতে আমাদের নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। আজকে আমার অতিথি আমার অত্যন্ত প্রিয় মানুষ, জনপ্রিয় সাংবাদিক জয়ন্ত ঘোষ। জয়ন্তদা, ওয়েলকাম টু দ্য শো ফর দ্য সেকেন্ড টাইম। থ্যাংক ইউ। জয়ন্তদা, ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতৃত্বের সঙ্গে তোমার প্রায়, অনেকে বলে কিচেন ক্যাবিনেটের মেম্বার ছিলেন জয়ন্ত ঘোষাল। তার মধ্যে যে নেতার সঙ্গে তোমার সবচেয়ে গভীর সম্পর্ক বলে জানা যায়, আমাদের রিসার্চ থেকে উঠে এসেছে, তিনি লালকৃষ্ণ আডবাণী। তার সঙ্গে তোমার একটা ফার্স্ট হ্যান্ড কোনো গল্প দিয়ে আমরা শুরু করতে পারি আজকের পর্বটা। আডবাণীর মানে এত গল্প, মানে আমি তো বুঝতে পারি না যে কোথা দিয়ে শুরু করব, কোথা দিয়ে শেষ করব। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আডবাণী অদ্ভুত ব্যাপার, কিরকম মানুষটা ছিল তাহলে বুঝতে সুবিধা হয়। বিজেপির সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা এই ঘটনা দিয়ে আলোচনা করতে পারি। মানে সোনিয়া গান্ধী আর আডবাণী, একটা ঘটনা বলছি। মানে রাষ্ট্রপতি ভবনে আডবাণী গেছেন এবং সেখানে সোনিয়া গান্ধী ওনার পাশে বসে আছেন। আডবাণী হচ্ছেন উপপ্রধানমন্ত্রী আর সোনিয়া গান্ধী হচ্ছেন বিরোধী দলনেত্রী। রাষ্ট্রপতি ভবনে কোনো অনুষ্ঠান যখন হয়, প্রোটোকল থাকে, নানা রকম ব্যাপার থাকে এবং সেটা খুব একটা বড় কিছু ব্যাপার হচ্ছে। এবং আমি জানতে চাই যে কি হলো রাষ্ট্রপতি ভবনে সেই সব বৈঠকে, কিন্তু আমি রাষ্ট্রপতি ভবনে যাওয়ার কোনো সুযোগ পাইনি সেদিন। মানে আমার সব অনুষ্ঠানে তো যাওয়ার সুযোগ থাকে না। তো আমি কি করলাম, আমি আডবাণীর বাড়িতে চলে গেছি যে উনি তো ফিরবেনই, ফিরলে তাহলে জানবো কি হলো। তো উনি ফিরেছেন, ফিরে বউকে ডাকছে যে কমলা জানো আজকে কি হয়েছে? আমি সঙ্গে আছি। বলছে যে সোনিয়াজি আজকে চশমা আনতে ভুলে গেছে। তো ওখানে তো রাষ্ট্রপতি ভবনে কি হয়, প্রোগ্রাম লিফটটা দিয়ে দেয় হাতে। এবারে সবার হাতে একটা করে দিয়ে দিয়েছে, সোনিয়া গান্ধী পাশে বসে আছে। আডবাণী, সোনিয়া গান্ধী না দেখতে পাচ্ছে না কিছু। আর ওখানে কথা বলা যায় না,
কেননা ওখানে তো সেই ব্যান্ড বাজে এ হয়, নানা ব্যাপার আছে। তো হচ্ছে যে কি হয়েছে যে ও তো পড়তে পারছে না, আর বলতেও পাচ্ছি না, আবার ক্যামেরা ট্যামেরা আছে, খুব বেশি কথা বলা, আর দুটো শিবির একদম। তো বলছে যে আমাকে সোনিয়া গান্ধী ফিস করে বলছে যে তোমার চশমাটা একবার আমাকে দেবে, তাহলে আমি একটুখানি পড়ে নিতে পারি এগুলো, তো আবার ফেরত দিয়ে দিচ্ছি। তখন উনি নাকি চশমাটা খুলে ওকে দিয়েছে, চশমাটা পরে পুরোটা পড়েছে, পড়ে তারপরে আডবাণীকে চশমাটা ফেরত দিয়েছে। তো আমরা তো খুব হাসছি। তখন আমি আবার ঠাট্টা করে বললাম তাহলে একটা স্টোরি করি, যে আজকে সোনিয়া গান্ধী আডবাণীর চশমা দিয়ে আডবাণীর চোখ দিয়ে আডবাণীর চোখ দিয়ে দেখেছে। তো সেই নিয়ে খুব মজা। তখন বলছে না উনি খুব ভালো, এই তুমি কিন্তু এসব লিখবে না, এটা পার্সোনাল ব্যাপার। আমি লিখিনি, কিন্তু আজকে এত মানে 40 বছর সাংবাদিকতা, এইসব গল্প এখন তো আর মনে হয় না যে কপিরাইট নেই, এখন আর বলে দেওয়া যায়। তখন মিসেস আডবাণী তিনি আজ নেই, এটা দেখো কিরকম ছিল সেই সময়কার রাজনীতি। বললো যে আমার না ভীষণ ইচ্ছে করে যে এত ভাল লাগে মানুষটাকে, সোনিয়াকে দেখলে, খুব ডিসেন্ট মহিলা, আর শাড়ি যেগুলো পরে, এত সেন্স অফ শাড়ি নিয়ে, মানে সোনিয়া গান্ধী শাড়ি নিয়ে আমিও মানে খুব মুগ্ধ, মানে দর্শক হতাম পার্লামেন্টে। আজকে সোনিয়া গান্ধী কি শাড়ি পরে আসবে। তো আমাকে কমলাজি বলছে যে শোনো, একদিন বাড়িতে খেতে ডাকো না দুপুর বেলায়, হ্যাঁ আমরা তাহলে রান্না টান্না করবো ভালো করে, বলো ওদেরকে যে আমরা সিন্ধি খাওয়ার একটা স্পেশাল সিন্ধি খাবার খাওয়ানো হবে। তখন আমি বললাম যে উনি কিন্তু নন ভেজিটেরিয়ান। তখন বলছে তাতে কি হলো, সিন্ধিরাও তো নন ভেজিটেরিয়ান হয়। আডবাণী তো ভেজিটেরিয়ান। বলছে ভেজিটেরিয়ান বাই চয়েস RSS করতে গিয়ে হয়েছে, ও তো ছোটবেলায় মাছ টাছ খেয়েছে, ও তো সিন্ধিরা কোথায় নন ভেজিটেরিয়ান হয়। বললাম যে তুমিও তো ভেজিটেরিয়ান। তখন বলছে যে আমি তো হয়েছি, আমার বর ভেজিটেরিয়ান হয়ে গেল, সেই জন্যে আমিও এরকম হলাম। বাবা এ তো সেই এর ফেটটি বাঁধার মতো গান্ধারি। তখন বলছে যে না দেখো আমার ছেলে মেয়ে ওরা তো মাছ মাংস খায়, বাড়িতে আসে, আডবাণী শালা এলে চিকেন টিকেন হতো, হ্যাঁ, সুতরাং এমন নয় যে ওরা কিন্তু ভেজিটেরিয়ান ফ্যামিলি ছিল না, এটা খুব অনেকে জানে না। মোহন ভাগবত আমায় বলেছে না যে ও তো ওরা মারাঠি ব্রাহ্মণরা সবসময় ভেজিটেরিয়ান হয় না, ও বলতো আমি, আর ও তো পশু চিকিৎসক, এবং আমায় বলেছে মাছ মাংস খেত, কিন্তু RSS এ এসে স্বাস্থ্যের জন্য ছেড়েছে, সুতরাং দে আর নট অ্যান্টি মিট, অ্যান্টি ফিশ, এটা অনেকে জানে না। যাই হোক, আমি ফিরে আসি আডবাণীর গল্পে। তো আডবাণী তখন বলছে যে শোনো, দয়া করে এখন সোনিয়া গান্ধীকে খেতে ডেকো না, কেননা এমন তখন চলছে, এখন এলে মানে সেটা এমন মিডিয়া ন্যারেশন তৈরি হয়ে যাবে, আমার আর এই ন্যারেশনেই মরে গেলাম। তো এই হচ্ছে আডবাণীর মানে গল্প। আর তুমি যেটা বললে না যে আমাকে কিচেন ক্যাবিনেট, এই ওয়ার্ডটা আমার সম্পর্কে বলেছিল অরুণ জেটলি, ওই বাজপেয়ী আর আডবাণী ওখানে খুব যেতাম, আর আডবাণী ভালোবাসতো, বলো আডবাণীর ছেলের নামও জয়ন্ত, তোমার নামও জয়ন্ত, ওই জন্য ভালোবাসে। সে আমি জানি না কেন ভালোবাসে, নাম যদি এক হয় তাহলে ভালোবাসে, তাহলে আমি একটুখানি তোমার খারাপই লাগবে। যে কিচেন ক্যাবিনেট কথাটা অরুণের দেওয়া, অরুণ জেটলি, আর আডবাণীও খুব ভালোবাসতো অরুণ জেটলিকে। আর আমাকে, আমি মমতারও ঘনিষ্ঠ, সবাই জানে যে মমতার ঘনিষ্ঠ ছিলাম, তো আমাকে অরুণ জেটলি আবার বলতো যে তু করে কথা বলতো আডবাণীর সামনে। आडवाणी जी आप उनको इतना देता है तो ये तो ममता का भी क्लोज है। তখন আডবাণী বলছে যে ये पूछो कि बॉडी ममता के साथ है और मेरे पास सोल है जयंत का। তো বলছে যে আচ্ছা, অরুণ বলছে আচ্ছা তো আগে তাহলে ঠিক করো যে এটা আবার কি হবে, বডি ওখানে, বলো हाँ जैसे राजीव शुक्ला का कांग्रेस में बॉडी है और सोल वाजपेयी जी के पास है, তো তেরা সোল ভি ও তু করতো। হ্যাঁ, পাঞ্জাবিরা কিন্তু সবসময় তু বলা মানে কিন্তু ডিসরেসপেক্ট নয় না। অরুণ জেটলিরা বউকে তু করে কথা বলে। তো আমাকেও বলতো যে তেরা সোল উদার হ্যায় ইয়ে হ্যায়। তখন যেটা হতো সেটা হচ্ছে যে অরুণ আবার একটা অদ্ভুত ব্যাপার ছিল, আডবাণীজি শোভনা ভারতিয়া হিন্দুস্তান টাইমসের মালকিন এখনো আছেন, তার সাথে প্রথম মানে বাড়িতে অত ঘনিষ্ঠতা ছিল না। শোভনা ভারতিয়া, কে বিড়লা, এরা সব কংগ্রেসের সাথে বেশি ঘনিষ্ঠ ছিল, তো কে বিড়লার মেয়ে। তো শোভনা ভারতিয়া আসছে আজকে, লাঞ্চ ফাঞ্চ খাবে আডবাণীর সাথে। আর শোভনা ভারতিয়ার কন্ট্যাক্টটা ছিল অরুণ জেটলি, যতদিন বেঁচে ছিল অরুণ জেটলি, মাধবরাজ সিন্ধে, ওদের একটা গ্রুপ ছিল, একসাথে বেড়াতে যেত, একসাথে সব ছিল। তো অরুণ জেটলি নেই, হ্যালো আডবাণীজি,
অরুণ জেটলি শোভনা ভারতীয়াকে ঠিক করে দিয়েছে তোমার সাথে সমস্ত, আজকে লাঞ্চ খেতে আসছে শোভনা, তো অরুণ কোথায়? অরুণকে তো বলনি। তখন আমি বলছি না, অরুণই নিজে বলেছে যে আমি থাকবো না। কেন? বলছে অরুণ বলছে যে আমি থাকলে কি হয়, বলা 3 आदमी अगर रहेगा मेरे साथ तो हमारा एक प्रेस कॉन्फ्रेंस हो जाता है। এত কথা বলে তো আমার সাথে আর শোভনার কোনো কথা হবে না, আডবাণী বলছে, এবং সেটা অরুণই সাজেস্ট করেছে যে আমি থাকলে তো আমি একাই বকে যাব, তাহলে শোভনার সাথে তোমার, আমি চাইছি যে আমি তো সারাক্ষণই শোভনার বন্ধু আমার, কিন্তু তোমাদের দুজনে একটু কথা হোক, মানে আমি যদি থাকি তাহলে আমি কথা বলে যাব, তোমরা নীরব শ্রোতা হয়ে থাকতে হবে। তো এই যে পরিবেশটা না, কোথাও একটা এই পরিবেশটার আমি এখনো আমি বিজেপি নেতাদের সাথে খুব ভালো রিলেশন, এটা কলকাতার অনেক বাঙালি বলে নয়, কলকাতার অনেকে না বুঝতে পারে না, মানে আমি আই ক্যান বি এগেনস্ট বিজেপি এবং আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, আমি কিন্তু একটা জার্নালিস্ট হিসেবে আমাকে একটা জার্সি গায়ে দিতেই হবে, কার্ড হোল্ডার তো আমি নই, তাহলে আমি যদি ব্যক্তিগত সম্পর্ক কেন খারাপ হবে? বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে আডবাণীর সম্পর্ক অনেকে জেনেছে, আনটোল্ড যেটা, সেটা হচ্ছে যে দুজনের মধ্যে বোঝাপড়াটা, মানে এই যে অনুপ্রবেশ নিয়ে এখন এত কাণ্ড হচ্ছে, বুদ্ধদেব ভট্টাচার্য ওয়াজ এগেনস্ট অনুপ্রবেশ ভয়ঙ্করভাবে, এবং এখানে ধর্ম বলে নয়, এটা হিন্দু মুসলিম বলে নয়। বুদ্ধদেব ভট্টাচার্য আডবাণীর সাথে মিটিং হওয়ার পর আমাকে বলেছিল যে দেখো, আমি ইনফিল্ট্রেশনটা, মানে তুমি আমার দেশের নাগরিক নও, আমি ধর্ম দেখতে যাচ্ছি না, তো তুমি তোমার কাছে প্রপার ভিসা নেই, তুমি আমার দেশে থাকবে, তো সেটা আমার বোঝা হবে। তো আমি যদি ন্যাশনালিস্ট হই, ওয়েদার আই এম কমিউনিস্ট অর নট সেটা পরের কথা, আমি যদি ন্যাশনালিস্ট হই, তাহলে এই বোঝাটা বহন করা পৃথিবীর কোনো দেশ করে না। আজকে আমেরিকায় যে ট্রাম্পের নীতির যে এত জয়কার, একটা বড় কারণ কিন্তু ইমিগ্রেশন, যে তুমি ওখান থেকে বাইরে থেকে এসে মেক্সিকো থেকে, তুমি অমুক জায়গা থেকে ইস্ট ইউরোপিয়ানরা, আরে ভাই ইস্ট ইউরোপিয়ানরা লন্ডন দখল করে নেওয়াতে লন্ডনের যে ক্রাইসিস হয়েছিল, তো এই বোঝাটা, এটা হিন্দু মুসলিম বলে নয়, এবং সেটা বুদ্ধবাবু আডবাণীর সাথে একমত হয়েছিল, বলেছিল যে আমাকে, বুদ্ধবাবু বলেছিলেন যে ধরুন আপনার পাসপোর্ট ভিসা নেই, আপনি আমেরিকায় গিয়ে থাকতে পারবেন, থাকলে তো বেআইনিভাবে থাকতে হবে না, তো আপনি তো ইনফিল্ট্রেটর, আপনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান ইস্যু না। তো আডবাণীর সাথে তখন জয়েন্ট অ্যাকশন হয়েছিল, এবং সেখানে কিন্তু আজকের দিনের মতো ওটা ইলেকটোরাল পলিটিক্স সেটা আলাদা কথা, কিন্তু ইস্যুটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কিন্তু চাইলে আলোচনা করা যায় ইস্যুটাকে নিয়ে, এটা তো ভোটের রাজনীতি নয়। বুদ্ধবাবু বাড়িতে আসছে আডবাণীর খেতে, প্রথম যে জ্যোতিবাবু বলেছিল আমি অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে কোনোদিন দেখা করব না, প্রধানমন্ত্রী হয়েছে, বিকজ ইটস বারবারিক আনসিভিলাইজড গভর্নমেন্ট, আমি দেখা করব না, এবং বাজপেয়ীর কাছে আসতো না। বুদ্ধবাবু জ্যোতিবাবুকে বোঝালেন যে কনস্টিটিউশনাল রিলেশনশিপটা রাখা উচিত, এবং আপনি এটা বলেছেন ঠিক আছে, অসভ্য এবং বর্বর সরকার দেখা করব না, কিন্তু আপনি একটা মুখ্যমন্ত্রী, আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন না, এটা কিরকম কথা? অনেকে বলে যে এটাতে মমতা রাজনৈতিক সুবিধা পাচ্ছিল বলেই বুদ্ধবাবু আবার কৌশলগতভাবেও কিছুটা কেন্দ্রের সাথে, সেটা তো ভিন্ন ইন্টারপ্রিটেশন। কিন্তু বুদ্ধবাবু জ্যোতিবাবুকে বাজপেয়ীর কাছে নিয়ে গেছিল, এবং আডবাণীর সাথে বুদ্ধবাবুর এমন ভালো সম্পর্ক হয়েছিল যে খেতে এসছে প্রথম। তো আমি তখন আনন্দবাজার পত্রিকার রিপোর্টার, আমার মুখ্যমন্ত্রী আডবাণীর সাথে আমার এত ভালো রিলেশন, আমি তো ধরেই নিয়েছি যে আমি ওখানে থাকবো, হ্যাঁ, এবং আমি সব এমন কভার করব, কি কি খেলো না সব লিখে দেবো, কোনো সব কাগজকে হারিয়ে দেবো। আমাকে আডবাণী বারণ করলেন, আমাকে আডবাণী বললেন যে তুমি থেকো না। তখন আমি বললাম যে আমি ভেবেছিলাম যে আমাকে বলবে যে আমি তো একটা সবসময় ওখানে থাকতে থাকতে দিল্লিতে যেই মুখ্যমন্ত্রী হয় আমি একটা রেসিডেন্ট কমিশনার টাইপের নিজেকে ভাবতে শুরু করি। তাই তখন বললাম আর স্টোরিটা পাবো না যদি তো ঘনিষ্ঠ হয়। তখন উনি বললেন যে এই জন্যে থাকবে না, যে তোমাকে যদি দেখে তাহলে উনি ভাববেন, মানে আজকে সেলফির যুগে এটা কেউ ভাবতেও ভুলে গেছে, বুঝলে, তাহলে উনি ভাববেন যে আমি তোমাকে অ্যাডভান্স পার্টি তুমি চলে এসছো, তার মানে ওনার যে মধ্যাহ্ন ভোজনের আশাটার যে গোপনীয়তা সেইটা আমি
মিডিয়াকে দিয়ে দিতে চাইছি, আমি পাবলিসিটি করছি, সুতরাং সেটা না অশোভন হবে। আমার বাড়িতে সে অতিথি হিসেবে আসছে, এটা তো কোনো মিডিয়া ইভেন্ট নয়। আমি তো এটাকে কোনো মিডিয়াটাইজড একটা লাঞ্চ করতে চাই না জয়ন্ত। সুতরাং তুমি এসো না, তুমি 3টের পরে এসো, আশা করি 3টের মধ্যেও চলে যাবে। কি হলো না হলো আমি তোমাকে সব বলে দেবো। তো বুদ্ধবাবুর সাথে আডবাণীর এই রিলেশনশিপ, এই যে আডবাণীর এই যে শিষ্টাচারটা, এখন তো সবকিছুই মিডিয়ারে রয়েছে না, এবং বাজপেয়ী আর আডবাণীর যে রিলেশনশিপটা, মানে এমন হয়েছে কিছু লোক আডবাণীর ঘনিষ্ঠ আর কিছু লোক বাজপেয়ীর ঘনিষ্ঠ, এরকম তো হয় সব জায়গায়, এবং দুটো গ্রুপ হয়ে যায়, এবং তারা আডবাণীকে গালাগাল দিয়ে বাজপেয়ীর আরো ক্লোজ হতে চায়। কিছু লোক আছে তারা আবার এটা হয়, এটা সব জায়গায় হয়। বাজপেয়ীর কন্যা নমিতা এখনো তিনি আছেন, ওর হাজব্যান্ড রঞ্জন ভট্টাচার্য বাঙালি, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। বাজপেয়ীর সাথে বোধহয় এমন কোনো বিদেশ যাত্রা বাজপেয়ী যায়নি যেটাতে আমি যাই। হ্যাঁ, এবং অনেক সময় ভাবতাম আমার আডবাণী রেগে যে না যায়, কেননা বাজপেয়ীর সঙ্গে, আর বাজপেয়ী খুব লম্বা লম্বা সফর করতো, তো মানে উনি বেড়াতে ভালোবাসতেন, 7 দিন 10 দিন, মানে আমেরিকা গেলে শুক্রবার যেত, যাতে শনি রোববারটাতে তো ডিপ্লোমেসির কোনো কাজ হয় না, ওই দিনটা ওখানে মানে আর কি বেড়াবেন ঘুরবেন, আর আমাদেরও খুব মস্তি হতো, আমরাও আমেরিকা দেখতাম, সোমবার থেকে ডিপ্লোমেসি শুরু হবে। আর মনমোহনটা উল্টো ছিল না, মনমোহন তো মানে পারলে প্রায় সোমবার গিয়েই প্রায় পরের দিনই চলে আসে কাজ শেষ করে, একদম ওনার কোনো ওইসব ছিল না। কিন্তু নমিতা একদিন আমায় ডেকেছিল, আমি কখনো এটা কোথাও বলিনি, এই প্রথম বলছি। বললো ওদের প্রাইম মিনিস্টার বাড়িতে, 7 রেসকোর্স বলতো তখন, এখন নাম চেঞ্জ হয়েছে, বলে জয়ন্ত, ওটা তো জয়ন্ত বলতো, জয়ন্ত একটা কথা তোমায় বলি, যে এই দুটো বুড়ো সেই কবে থেকে একসাথে রাজনীতি করছে, কত ভাব, এবং দুজনই সিনেমা দেখতে ভালোবাসতো, মেট্রোতে এসে দুজনে মিলে পথের পাঁচালী দেখেছে, ইলেকশনে হেরে যাওয়ার পরে বাদাম খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটছে, এ খুব বিখ্যাত গল্প। তারপরে একটা হলে দেখছে ওই আমাদের পুরনো দিল্লিতে, হ্যাঁ, যে একটা রাজ কাপুরের বোধহয় একটা সিনেমা হচ্ছে ফির সুবা হোগি, তো বলছে যে এত রেজাল্ট খারাপ হয়েছে, দুজনে খুব দুঃখ, বিজেপি হেরে ভূত হয়ে গেছে, চলো ফির সুবা হোগি দেখি, কারণ আমাদের নিশ্চয়ই ফির সুবা হোগা। তো এইসব এত ভালো রিলেশন দুটো বুড়োতে। কিছু লোক আছে যেটা ওরা বাবজি বলতো বাবাকে, বলছে বাবজি কে পাস আকে আডবাণী জি के बारे में बोलता है। আর এই লোকগুলোই আবার আডবাণীর ঘনিষ্ঠ, তারা ওখানে গিয়ে বাজপেয়ীর এগেনস্টে বলে। তাতে হচ্ছে কি দুজনের মধ্যে, দেখো আফটার অল ডেপুটি প্রাইম মিনিস্টার তো হয়েছে, প্রধানমন্ত্রী না হলো, আর কি আছে, দুটো জীবনে তো একটা বড় প্রাপ্তি পেয়েছে, এত ভালো রিলেশন। মানে দোলের দিন প্রথম আবির বাজপেয়ী ওয়েট করতো আডবাণীর জন্য, আচ্ছা, এবং যখন বাজপেয়ী মানে কথা বলতে পারছে না, চিনতে পারছে না, তখনও আডবাণীজি বাড়িতে, আডবাণীজি তো প্রচন্ড হোলি খেলতো, মানে একদম গিলা হোলি, কিন্তু বাজপেয়ীজি আবির নিয়ে খেলতেন। তো আডবাণী প্রথম গিয়ে আগে, একটু বড় তো বোধহয় 2 বছরের গ্যাপ, আগে আবিরটা বাজপেয়ীকে দিত। তো তখন আমাকে বললো যে একটু সাবধান করে দাও, ওই নামগুলো আর বলছি না, আমাকে নাম করে করে বলেছিল, জার্নালিস্টও ছিল কিছু প্রবীণ সাংবাদিক যারা আডবাণী ঘনিষ্ঠ, মেম্বার অফ পার্লামেন্টও হয়েছে তারা, এরকম সাংবাদিকও আছে, তো একটু সাবধান করে দাও। তো আডবাণীর কাছে আমি এলাম, এসে বললাম যে এরকম ভাবে আমাকে নমিতা এরকম বলেছে, ভালোই বলেছে। আডবাণী না মন দিয়ে শুনলো, ঘরে কেউ নেই, আডবাণীর সাথে আমার সাথে যখন কথা হতো তখন উনি 1-1 কথা বলতেন, তো এমনকি মানে বাড়ির কেউ, ঘরের পরিবারেরও কেউ যদি আসতো, উনি না থেমে যেতেন, উনি খুব 1-1 কনভারসেশনে বিশ্বাস করতেন, উইটনেস রেখে কথা বলতেন না। আচ্ছা, তো আমি যখন বললাম যে এরকম ভাবে নমিতা বলেছে, ওনার চোখ দিয়ে খুব জল পড়তো। তো আমি বলতাম যে অনেকে বলে যে তুমি কেঁদে ফেলো কেন, এত ইমোশনাল, বলে এটা সবটা ইমোশনাল না, আমার চোখের একটা গ্ল্যান্ডের প্রবলেম আছে, একটা ল্যাক্রিমাল গ্ল্যান্ডের, মানে এটা হয়, মানে একটু ইমোশনাল কিছু ধাক্কা লাগলে চোখ দিয়ে জল পড়ে। তো আমি যখন বললাম যে নমিতা এরকম বলেছে, যে দুটো মানে বুড়ো বলিনি, তো দুজন প্রবীণ, এত ভালো রিলেশন এত বছরের, মানে সেই
কবে RSS হয়েছে 1925, হুম তারপর 1951 জনসংঘ, হুম তারপর বিজেপি 1980, হুম একটা দীর্ঘ পথ চলা। তো সেখানে এই দুটো বুড়োর মধ্যে ঝগড়া লাগানো, পাওয়ারে আছে না, পাওয়ারে থাকলেই তো কেউ রাজ্যসভা চায়, কেউ কমিটি চেয়ারম্যান হতে চায়, কেউ অনেক কিছু চায়, মন্ত্রী হতে চায়। তো সেই জন্য ঝগড়া টগড়া হচ্ছে। তো উনি না চোখ দিয়ে জল পড়লো, চশমাটা খুলে মুছলো, হুম তারপরে চুপ করে থাকলো কিছু করে, বললো, নমিতা তোমাকে, আমি বলি যে নমিতা আমাকে বলতে বলেছে। হুম আমি বললাম যে নমিতার সাথে কথা হচ্ছিল, এরকম বলছিল, যারা তোমার এখানে এসে বাজপেয়ীর বলে, ওরাই আবার তোমার কাছে নামে লাগায়, তুমি জানতে পারো। আডবাণী না ওদিকে তাকিয়ে থাকে, তাকিয়ে চোখ দিয়ে জল পড়লো, তাও বললো, নমিতা তোমাকে এই কথাগুলো যে বলেছে, এটা এই জন্যেই বলেছে যাতে তুমি আমার কাছে এসে বলো। হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। বলছি, না ভালোই করেছে, জানো আমি সচেতন হব, আর তুমি পারলে নমিতার কাছে গিয়ে বলো যে আমি বলেছি, আর আডবাণীজি বলেছে যে এবার থেকে আমি সচেতন হব। তেহলকা কাণ্ডর পর, এই হাওয়ালা কাণ্ডের পর আডবাণীজি ডিসাইড করলেন যে উনি রিজাইন করবেন এবং উনি কোনো পোস্ট হোল্ড করবেন না। তোমার কি মনে হয় সেই সিদ্ধান্ত কি সঠিক ছিল? আমি মনে করি একদম সঠিক ছিল। হুম অটল বিহারী বাজপেয়ী বারণ করেছিলেন, তা সত্ত্বেও করেছিলেন। আমি সাক্ষী, সেই দিনের সাক্ষী, মানে একদম পান্ডারা পার্কের বাড়িতে তখন থাকে, আজকে যে বাড়িটাতে থাকেন আডবাণীজি 30 নম্বর পৃথ্বীরাজ রোড, সেই বাড়িতে উনি ছিলেন না তখন, পান্ডারা পার্কের ছোট বাড়িতে থাকতেন। এবং আমার এখনো মনে আছে জৈন হাওয়ালা ডায়েরি হুম যখন নামগুলো বেরোলো হুম এবং ইন্ডিয়া টুডে পত্রিকায় কভার স্টোরি হলো, প্রথম ফাঁস। এবং শুধু তো আডবাণী নয়, নামের তালিকায় অনেকে ছিল, মানে মাধবরাও সিন্ধিয়া, অর্জুন সিং, মানে অনেকে, মানে না, আডবাণী বিরোধী নেতা। এবং এমন একটা সময় যখন আডবাণীকে ফিউচার প্রধানমন্ত্রী হিসেবে গোটা মিডিয়াতে, যেরকম 2014 আগে নরেন্দ্র মোদীর যে দৃশ্য তুমি দেখেছো, ঠিক সেই একই রকম তখন হচ্ছে এবং চারদিকে বেরোচ্ছে। এবং আমার এখনো মনে আছে যে ওয়েটিং প্রাইম মিনিস্টার বলা হতো। প্রণয় রায় একটা ইন্ডিয়া ডিসাইডস বলে বই লিখেছিল, মোটা, সেখানে মাঝখানে মানে শ্যাডো ক্যাবিনেট কি হতে চলেছে, আডবাণী প্রধানমন্ত্রী এত বড় মুখ, আর বাজপেয়ী এইটুকু মুখ, বিদেশ মন্ত্রী। আচ্ছা, তো আডবাণীর ক্যাবিনেটের বিদেশ মন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, এটা প্রণয় রায়ের এখনো বইটা পাওয়া যায়, ইন্ডিয়া ডিসাইডস। আচ্ছা, সেখানে আডবাণী ওয়েটিং প্রাইম মিনিস্টার, সব জার্নালিস্টরা লিখছে, এবং যারা বিজেপি পন্থী, RSS পন্থী জার্নালিস্ট শুধু নয়, সানডেতে বীর সাংভি এডিটর, সেও লিখেছিল ওয়েটিং প্রাইম মিনিস্টার। কেন আমি কি করে জানছি? যে আমি পড়ার আগে আডবাণীজি ওগুলো পড়তেন আর আমাকে দেখাতেন, আচ্ছা। আমাকে বলতেন, দেখেছো বীর সাংভি, সে তো বিজেপি নয়, দেখো ও কিরম লিখেছে। তো এই সমস্ত চলতো ঠাট্টা মজা। উনি বলতেন আমি হব না, উনি তো বাজপেয়ীর নাম উনি ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী, তো ওনার হওয়া উচিত। এটা কিন্তু আমার অনেক দীর্ঘ আলোচনা হয়েছে যে প্রাইম মিনিস্টার মেটেরিয়াল আমাদের দেশে কিরকম বহুত্ববাদী হতে হয়, এসব নিয়ে আডবাণীর সাথে আমার প্রচুর কথা হয়েছিল। যেদিনকে এটা হলো, উনি বাড়িতে কাউকে বলেননি যে উনি রিজাইন করবেন, যে আমি পার্লামেন্টে ঢুকবো না যতদিন না পর্যন্ত এটা হচ্ছে। এবং উনি বাড়িতে, উনি চোখে জল ছিল না সেদিন, এত উনি কেঁদে ফেলেন সেদিনকে। খুব আরো যেন মনে হচ্ছে একটা খুব টাফ ব্যক্তিত্ব। আমি পান্ডারাবাগে আছি এবং বাড়ি থমথমে একদম। কমলাজি বলল যে আমি তোমায় সাপোর্ট করছি, তুমি রিজাইন করো। লাল বলে ডাকত, বলছে লাল তুমি করো, তুমি রিজাইন করো। তুমি বুঝলে আমি এখন তাহলে পার্টি অফিসে যাচ্ছি, অশোকা রোড পার্টি অফিসটা পান্ডারবাগ থেকে একদম কাছে, গাড়ি করে যাবে। তখন তো অত ডেপুটি প্রাইম মিনিস্টার নয়, অত সিকিউরিটিও নেই। তো আমি ছিলাম, বললো পার্টি অফিসে যাও। পার্টি অফিসে ঘোষণা করতে গেলেন, কাতারে কাতারে লোক, পার্টি অফিসে ঢোকা যাচ্ছে না, মানে সাংঘাতিক। এবং সেখানে পার্লামেন্টারি বোর্ডের বৈঠক হলো, ওরা রিজেক্ট করলো, তারা বলছে না আডবাণীজি করবে না। উনি বললেন না আমি করব। এবং উনি ততদিন অপেক্ষা করলেন, এবং ওই যখন ওই শুনানি হতো, হতো, করতে 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 প্রমাণ হলো যে উনি এটার টাকাটা নেননি। এবং জ্যোতিবাবু একটা কথা বলেছিলেন, তুমি দরকার হলে জিজ্ঞাসা করো CPM নেতাদের, অনেকে জানে, ইভেন বিজেপির শ্রমিক ভট্টাচার্যও জানেন,
কেননা সেই সময় শ্রমিকও ছিল, বাজপেয়ী সম্পর্কে আর আডবাণী সম্পর্কে জ্যোতিবাবুর অনেক বক্তব্য আছে, তো অনেক রেগে গিয়ে অনেক কথা বলেছে, কিন্তু আডবাণীর যখন এটা হয় তখন জ্যোতিবাবুকে যখন জিজ্ঞেস করা হয়েছিল রিপোর্টাররা, কে আডবাণী চুরি করেছে, টাকা নিয়েছে, আই এম দ্য লাস্ট পার্সন টু বিলিভ ইট। তো তখন কন্টেম্পোরারি আমি বারবার এটা বলতে চাই যে কটুতাটা রাজনীতিতে না আনা উচিত নয়। তুমি ভিন্ডিকটিভ হয়েও না, তুমি ক্রিটিসাইজ করো, কিন্তু এখন যেটা চলছে না একদম তুতু ম্যামের একদম মানে মানে সুপারলেটিভ ডিগ্রি, মানে তখন পলিটিশিয়ানরাও আডবাণীর মানে এরকম সময়, মানে আমি কত আডবাণী মানে অনেকে বলে না যে সোর্স ড্রিভেন জার্নালিজম করলে একটা প্রবলেম হয়, সোর্সের বিরুদ্ধে লেখা যায় না, যে কারণে আজকালকার জার্নালিস্টরা বলে রিসার্চ ড্রিভেন জার্নালিজম করব, সোর্স ড্রিভেন করবো না। আমি বলি দুটোকে মেলানো উচিত। সোর্স তো আডবাণী আমার সোর্স, কিন্তু আমি ওনার বিরুদ্ধে লিখেছি, উনি কিন্তু তাতে যে রেগে গেছে একটা, তুমি যদি বলো পারমিশন দামের ছোট্ট ঘটনা বলবো, আমি আডবাণী সম্পর্কে আনন্দবাজার পত্রিকায় 8 কলম লিড হয়েছিল, একটা স্টোরি লিখেছিলাম যে আডবাণী মানে পদ ছাড়ছে না, ওনার রিজাইন করা উচিত। তার কারণ ওনার পার্টির সমস্ত লিডাররা তারা বলছে যে এনাফ ইজ এনাফ। তখন তো ওই সেই পাকিস্তানের জিন্না ফিন্না অনেক কিছু হলো বিতর্ক, এবং আডবাণী রিজাইন করতে চাইছে না। উনি মনে করেন উনি যা বলেছেন ঠিক বলেছেন, পাকিস্তান সফর উচিত কাজ করেছেন, আরএসএস বলছে রিজাইন করো, সব ওনার যে অ্যাকোলাইটস সমস্ত অরুণ জেটলি, সুষমা স্বরাজ, রাজনাথ সিং, যাদেরকে উনি নিজে হাতে তৈরি করেছেন, ভেঙ্কাইয়া নাইডু, সব একজোট হয়ে গেছে, আরএসএস বলছে যে আডবাণী শুড রিজাইন, ও উনি করছেন না। তখন আমি বলেছিলাম যে যদি সৌরভ গাঙ্গুলি সে ক্রিকেটের পথ ছেড়ে দিতে পারে, ওই রকম প্রবল যখন আর কি পলিটিক্স সৌরভকে ফেস করতে হয়েছিল, তো সৌরভ গাঙ্গুলি যদি ইন্ডিয়ান ক্যাপ্টেনশিপের ওই রকম একটা মাদকতা, এবং হি ওয়াজ এ সাকসেসফুল ক্যাপ্টেন, এভরিবডি, উনি ছেড়ে দিতে পারেন। আর একটা নাম বলেছিলাম, পিজি কুরিয়ান, হোয়াইট রেভলিউশন করেছে, দুগ্ধ বিপ্লব, কিছুদিন আগে যদি মারা গেলেন, তিনিও ছেড়ে দিয়েছিলেন ওই সমস্ত আমুল টামুল, বিরাট প্রবলেম হয়েছিল, হি রিজাইন। তো অর্গানাইজেশনে হয়, তো আডবাণীর যখন এত অপমান হচ্ছে, হি শুড রিজাইন। আমাকে অভিক সরকার বললেন যে এটা পোস্ট এডিট নয়, এখন পোস্ট টেলিভিশন জার্নালিজমে আই উইল পাবলিশ ইট ইন পেজ 1, কেননা এখন এটা একটা খাবে সোজা কথা পাবলিকের, কারণ এটা জানতে চাইছে লোকে কি হয়েছিল না হয়েছিল, এবং আমার বাইলাইনে 8 কলম লিড। তো আমি লিখেছি, তারপরে তো আডবাণীর সাথে কয়েকদিন হয়তো যাইনি, এটা লেখার জন্যে যাইনি, ভয়ের চোটে কিনা সে আমার এখন মনে নেই, যাই হোক যাইনি। আডবাণীও কিছু বলেনি এর মধ্যে 3-4 দিন, আর রোজ কথা হয়, কিন্তু এর মধ্যে 3-4 দিন কথা হয়নি। এরপর আমি আডবাণীর বাড়িতে গেলাম, আডবাণী কেমন আছো, এই আছে, গল্প করতে করতে, আচ্ছা খুব মিষ্টি করে কথা বলতে, আচ্ছা মেরে খিলাফ तुमने कुछ लिखा, रिसेंटली कुछ लिखा मेरे खिलाफ? বললাম আপকি খিলাফ নেই তো। বলে একটা ব্রাউন রঙের গভর্নমেন্ট ফাইল হয় না, সেটা একটা দিল, সে ফাইলের মধ্যে দেখছি আনন্দবাজারের কাটিংটা, আর তার সাথে ওটা একটা ইংরেজি ট্রান্সলেশন। এই খেয়েছে রে, এটা আবার আডবাণীজি বাংলায় লিখেছি, কি আর ইংরেজিতে আবার ট্রান্সলেট করে দিয়েছে, এত বড় একটা ফাইল। তো সেইটা আমাকে দেখালো, তুমি লিখেছো, এটা তো আমার বিরুদ্ধে। তখন আমি আডবাণীজিকে বললাম যে তুমি তো পড়েছো, যদি ট্রান্সলেশন ঠিক হয়, তো আমি যেটা লিখেছি আডবাণীজি, এটা আমার ওপিনিয়ন, আমি কোথাও তোমাকে অ্যাবিউজ করিনি, আর কোথাও ডিস্টরশন অফ ফ্যাক্ট নেই, এবারে তুমি যা আমার সম্পর্কে রায় দেবে আমি মাথা পেতে নেব। তো উনি হাসলেন, উনি বললেন কই বাত নেই, উনি বললেন, আমি না অবাক হয়ে যাই, আমার চোখে আমারও মন খারাপ হয়ে যায়। উনি বললেন ইয়ে মুঝে बीजेपी पश्चिम बंगाल से তথাগত ने भेजा, মানে তথাগত রায়, এখন আমার সাথে তথাগত দারুণ সম্পর্ক, তথাগত राय ने भेजा, वो उनको लगा, उनको दुख हुआ, तो उसने ट्रांसलेट किया। হ্যাঁ ও খুব পণ্ডিত লোক, পড়াশোনা করে, ভালোই ট্রান্সলেশন নিশ্চয়ই ঠিকই করবে, তথাগতটা তো ভুল ট্রান্সলেশন করবে না। তো বলছে যে तथागत के साथ तुम्हारा रिलेशनशिप में कोई गड़बड़ है? नहीं ऐसे कुछ नहीं है,
लेकिन तथागत दा तो सीनियर है, बात कर लेना तथागत से। अगर उनके मन में कोई तुमसे कोई है वो बात कर लेना, कोई बात नहीं বলে ফাইলটা রেখে রেখে দিয়েছে। মানে ও আমাকে বলছে তথাগতর সাথে ভালো করে না, ও কেন তোমার বিরুদ্ধে বলেছে, আর বিরুদ্ধে বলেছে আডবাণীর বিরুদ্ধে আমি লিখেছি। কতটা একটা মানুষের উদারতা থাকলে। ইন দ্য মিন টাইম কমলাজি এন্টার্ড ইন দ্য রুম। क्या हुआ? कमलाजी बोलছে क्या हुआ, क्या खबर लाया, মজা করতো খুব। হ্যাঁ, क्या हुआ? तो आडवाणी जी बोलছে जानते हो कमला, जयंत आज मेरे खिलाफ लिख दिया। खिलाफ लिख दिया तब तो आज चाय नहीं मिलेगा। তখন आडवाणी जी बोलছে नहीं नहीं, खिलाफ लिखा है तो कोई बात नहीं, आज तो चाय सिर्फ नहीं, जयंत के लिए बढ़िया नमकीन मिठाई भी ले आओ। আচ্ছা। তারপরে খাওয়া দাওয়া হলো, আড্ডা হলো। এবং আরো ইন্টারেস্টিং জিনিস, আডবাণীজি অরুণ জেটলিকে বললেন যে তুমি জয়ন্তর সাথে তথাগতর কে বলো। অরুণ জেটলি তথাগতকে ফোন করেছিল, তথাগতর সাথে আমাকে ফোন করলো, এবং তথাগত যখন নেক্সট টাইম দিল্লি এলো, আমি তো অত ঘন ঘন কলকাতায় আসতাম না তখন, আমরা খান মার্কেটে তথাগত আমাকে ব্যাপক খাওয়ালো, চিকেন স্যান্ডউইচ ফ্যান্ডউইচ কফি ফফি খেয়ে তথাগত তার সাথে সেই যে মধুর হয়ে গেল সম্পর্ক, আজও সেই সম্পর্কের মধুরতা কিন্তু আছে। আমি যেতে চাই না তথাগতের সাথে বিজেপির অনেকের ঝগড়া তথাগত, বাট ফর মি হি ইজ এ ভেরি নাইস পার্সন। এখন তুমি আমাকে বলো যে লালকৃষ্ণ আডবাণী এবং অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে প্রত্যেকে বলে ওইরকম মানে সজ্জন মানুষ, ওই রকম ভালো পলিটিশিয়ান চট করে দেখা যায় না, যিনি সত্যি সত্যি বহুত্ববাদে বিশ্বাস করতেন। কম্পেয়ার টু দ্যাট, লালকৃষ্ণ আডবাণী ওয়াজ মোর প্রো হিন্দুত্ববাদী নেতা। এক্স্যাক্টলি। তো সেই মুহূর্তে লালকৃষ্ণ আডবাণী যদি অটল বিহারী বাজপেয়ীর জায়গায় প্রধানমন্ত্রী হয়ে যেতেন, ইটস এ কনজেকচার, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, যে যদি হয়ে যেতেন তাহলে এই যে হিন্দুত্বের যে রাজনীতি আজকে আমরা দেখছি, তোমার কি মনে হয় সেটা অনেকটা এগিয়ে যেত, সেটা অনেক বেশি ডমিনেট করতো? হ্যাঁ, এটা খুব কঠিন প্রশ্ন। আমি তোমাকে একটা কথা বলতে পারি যে পলিটিক্সে আজ তো আরো বেড়ে গেছে পারসেপশন, পলিটিক্স অফ পারসেপশন। মানে একটা হিন্দিতে ওরা খুব কথাটা বলে, পাঞ্জাবিরা বলে বেশি, যে দিখতা হ্যায় ও বিকতা হ্যায়। এটা আমাকে খুব শুনতে হয় ওখানে, যেটা না আমার খুব বিরক্তি হয়। মানে তবে হ্যাঁ, দার্শনিক রাও তো বলেছেন সিইং ইজ বিলিভিং। এখন যদি ওটা বাকলে বলে তখন ওটা, আর পাঞ্জাবিরা ঠাট্টা করে বললে আমি যদি সেটাকে পছন্দ না করি তাও চলবে না। কিছুটা তো সত্যতা আছে। মানে নেহেরুর জন্মদিন কেন বাল দিবস হয়, শিশু দিবস হয়, মানে শিশুদের জন্য নেহেরুর কন্ট্রিবিউশন, মানে এগুলো কি হয়, পারসেপশন তৈরি করা, এটা কনসিয়াসলি করা হয়। রাহুল গান্ধী লোকনায়ক, জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক, বিহারে গিয়ে রাহুল গান্ধীকে লোকনায়ক ঘোষণা করলাম। এখন সেটা পাবলিক অ্যাকসেপ্ট করছে কিনা, তুমি অনেক কারিকুরি করতে পারো। বাজপেয়ী অনেক বেশি পুজো করত, সারাদিনে অনেক বেশি পুজো করত, অনেক বেশি জ্যোতিষী নির্ভর ছিল। ক্যাবিনেট মিটিং মানে 11টা 7-এ শুরু হতো। এমনও ঘটনা আছে যে প্রাইম মিনিস্টারের অফিসে কোনো কোনো মানে জ্যোতিষী পুরোহিত তাদের ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে তাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স দেওয়া থাকতো। যে তো এই যে আডবাণীর বাড়িতে আমি কোনোদিন জ্যোতিষী দেখিনি, আডবাণী কোনোদিন বাড়িতে কোনো ঠাকুর ঘর ছিল না। হ্যাঁ, ঠাকুর ঘর ছিল না আডবাণীর বাড়িতে, কোনো আজও কোনো ঠাকুর ঘর নেই। ডেলি যে ওয়ার্শিপিং, বাজপেয়ী যেরকম পড়তো, তিলক লাগতো, যোশীজি, মুরলী মনোহর যোশীকে দেখেছি, যোগী ফগির কথা ছেড়েই দিলাম এখন, কিন্তু আডবাণী হি মানে ওয়াজ নট এ ডেলি মানে ওয়ার্শিপার, কোনো প্রিচার। মানে আমি একটা ঘর ছিল, পান্ডারা পার্কেও ছিল ছোট ঘর, আর এতে পৃথ্বীরাজ রোডের বাড়িটাতে আর একটা বড় ঘর, তাতে ভর্তি সমস্ত দেব দেবী ছবি টবি সব রাখা থাকতো। তো আমি কমলাজিকে বলেছিলাম যে তোমার ঠাকুর ঘর তুমি পুজো করো না? বলো নেই নেই করতে হয়, ও বউও করে না। তখন সারাদিনে কোনো পুজো আচ্চার ব্যাপারই ছিল না। ও তাই? সিন্ধি পৈতে তো নেই, ও তো বাজপেয়ী তো ব্রাহ্মণ, আগ্রা এবং গোয়ালিয়র, মানে মূল গ্রামটা ছিল আগ্রায়। তো যে যা দিত, রাম সীতা সব মূর্তি, তারপরে অমুক তো কৃষ্ণ, দুদিক থেকেই শিবের সব ওই গোডাউনের মতো একটা ঘরে স্টোর রুম, ওটা একটা, সেখানে রেখে দেওয়া হতো।
এবং অনেককে দানও করতো, মানে দান মানে গিফট করে দিত। ইনফ্যাক্ট আমাকেও একটা রাম সীতা কাঁচের বাক্সে, আমি দারুণ দেখতে, খুব সুন্দর, আমি নিয়ে নিয়ে এসেছিলাম বাড়িতে। মানে এটা কিন্তু তুমি একটা ভয়ঙ্কর স্টেটমেন্ট করছো। হ্যাঁ, একদম কোনো পুজো করতো না। কিন্তু হিন্দু হার্ডলাইনার নেতা হিসেবে আমরা তো শুরুর দিকে লালকৃষ্ণ এইবারে আডবাণীকেই চিনে এটাই হচ্ছে এসেছি। পজিশনিং। আডবাণী কি প্রশ্নটা অনেকে করেছে, আমি একা নই, অনেক ইন্টারভিউ তো করেছে, যে তুমি হিন্দুত্ব কট্টরবাদী নিজেকে প্রজেক্ট করতে চাও কিনা, মানে নিজেকে। উনি বলতেন যে আমি যেটা বিশ্বাস করি আমি সেটা করছি, কিন্তু তোমরা মিডিয়া বাজপেয়ীকে লিবারাল আর আমাকে কট্টরবাদী এটা তৈরি করেছো। আমি নাইদার কট্টরবাদী, হ্যাঁ, নর এটা তোমরা করেছো, এটা উনি বলতেন। কিন্তু আমার নিজের ধারণা, এ টেল অফ টু ফেসেস, যেটা দুটো মুখ, যেটা নুরানির বইতে, আরএসএস এর উপর একটা বই আছে আমি পড়েছিলাম, যে একটা ফেস বাজপেয়ী যাকে বিক্রি করা হতো লিবারাল হিসেবে, আর একটা আডবাণী যার সাথে উমা ভারতী, তারপর আরো অনেক সেই সময়কার বিনয় কাটিহার, অশোক সিঙ্গাল, হ্যাঁ, সাধ্বী রীতাম্বারা, হ্যাঁ, তখনকার কথা, যারা বিশ্ব হিন্দু পরিষদের বাবরি মসজিদ আন্দোলনের সময়। তো এইটার কনসাসলি একটা পজিশনিং নেওয়া হয়েছিল, যেটা মোদির ক্ষেত্রে 2 in 1 হয়ে গেল। মানে মোদির ক্ষেত্রে তখন ওই লিবারাল আর দুটো ফেসই উনি হয়ে গেলেন, সেটা তো পরে মানে আমরা এখন এই যে আডবাণীর যে পজিশনিংটা তুমি যেটা বলছো, ব্যক্তি জীবনে কিন্তু আলাদা। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে এইটাই আমার খুব মানে খুব কি বলবো সারপ্রাইজিং লাগলো। কারণ আমি তোমার এখান থেকে একটা প্রশ্নে আসতে চাই, যে এই যে রাম মন্দির মুভমেন্ট হলো, রথযাত্রা হলো, এবং যেটার ফাইনাল আউটপুট, মানে যাত্রাপথটা যদি দেখি, এই মুভমেন্ট তৈরি হলো, করসেবকরা উত্তেজিত হলো, বাবরি মসজিদ ভাঙলো, এবং ফাইনালি এখন গিয়ে রাম মন্দির তৈরি হলো একটা দীর্ঘ যাত্রাপথের পর। মাঝের সময়টা ভীষণ টার্মোয়েলের সময়। তো তোমার কি মনে হয় না যে এই যে বাবরি মসজিদের যে ঘটনাটা ঘটলো, রাম মন্দির ওরিয়েন্টেড, সেই মুভমেন্টটার জন্য কোথাও গিয়ে লালকৃষ্ণ আডবাণী? নিশ্চয়ই একমত। হিমাচল প্রদেশে বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ হলো, সেইখানে রেজলিউশন নেওয়া হলো যে রাম মন্দির আন্দোলন হবে। আডবাণী তখন পার্টির দায়িত্বপ্রাপ্ত। একটা নোট অফ ডিসেন্ট ছিল, সেটা ছিল অটল বিহারী বাজপেয়ীর। অটল বিহারী বাজপেয়ী বললেন হিমাচলের সেই পালামগাঁও, সেখানে বললেন যে পালামপুর, সেখানে বললেন যে আমি একমত নই, এটা আন্দোলন না করাই বাঞ্ছনীয়। আডবাণী বললেন যে না, এটা রাম মন্দির আন্দোলন, মানে এটা কোনো ফ্যানাটিক হিন্দুত্বের মুভমেন্ট নয়। আমরা রাম মন্দিরটা আমাদের কাছে একটা ভারত মাতার মন্দির, মানে ভারতীয়ত্ব, তার সাথে রামের, এটার সাথে উনি মেলালেন। এখন সেটা উনি ডেলিভারেটলি করেছেন, কারণ আমাকে উনি সবসময় বোঝাতেন, আমি ওনার সাথে রাম মন্দিরের মুভমেন্টের সময় ভারত পরিক্রমায় বহু জায়গায় ওনার সাথে সাথে ঘুরেছি। মানে ট্রেনে করে যাচ্ছেন, এক একটা স্টেশনে এসে থামছেন, প্রচুর লোক প্ল্যাটফর্মে এসে দাঁড়াচ্ছে, উনি সেই করছেন। এবং তখন উনি আমাকে বোঝাচ্ছেন যে এটা হচ্ছে আমার ভারতবর্ষ, এবং এই ভারতবর্ষের মানুষ, সেখানে এই জায়গাটাই তো কমিউনিস্টরা বুঝতে পারলো না, না, যে আমার মেজরিটি অফ দ্য পিপল আজকে যদি তারা এটার পক্ষে থাকে। তারাপীঠে গেছিল বলে প্রকাশ কারাট সুভাষ চক্রবর্তীকে তাড়িয়ে দিল, সাসপেন্ড করেছিল, কেননা তুমি কমিউনিস্ট, তোমাকে নাস্তিক হতে হবে। কিন্তু তারাপীঠের যাওয়ার পক্ষে মেজরিটি অফ দ্য বাঙালি, এখন আমি মনে করি তারা সুভাষ চক্রবর্তীরই পক্ষে, কারণ তারাপীঠে যাই আমি। তাহলে আমি যদি উত্তর ভারতের মানুষ, বিশেষ করে বা হিন্দি বলয়ের মানুষ, তারা জয় শ্রীরাম ধ্বনিতে তারা মুখরিত হয়ে আডবাণীর পেছনে পেছনে দৌড়চ্ছে, তো সেটা আডবাণী সেটাকে কাজে লাগিয়েছিল। এবং সেই মুভমেন্টটাকে এখন আমি তো এক কথায় বলি যে আডবাণী ছিল থিওরিটিক্যাল ক্লাস, মোদি প্র্যাকটিক্যাল ক্লাস। অর্থাৎ যে থিওরিটা প্র্যাকটিসে ওরা রূপায়িত করতে পারেনি, তার কারণ মেজরিটি ছিল না, কোয়ালিশন ছিল। ইট ইজ নট অনলি ফর বাজপেয়ী, ইট ইজ নট অনলি ফর বাজপেয়ী,
এটা তোমার মেন কারণটা হচ্ছে কোয়ালিশনও ছিল না তখন, মমতা করতে দেয়নি, জয়ললিতা করতে দেয়নি, ডিএমকে, এআইএডিএমকে। তো মেজরিটি মোদি কি হলো, মোদি হলো যে আডবাণীর যে থিওরি সেটার প্র্যাকটিস রূপায়িত হলো। কাশ্মীর থেকে শুরু করে ইউনিফর্ম সিভিল কোড সমস্ত কিছু, মানে আনফিনিশড এজেন্ডা অফ আডবাণী, দ্যাট ওয়াজ আনফিনিশড এজেন্ডা অফ বিজেপি, সেইটাকে ফিনিশ করতে চাইছে। তো বাজপেয়ী কিন্তু মজার ব্যাপার এটাই যে তিনি হয়ে গেলেন প্রধানমন্ত্রী, কিন্তু 2 থেকে 200 পার্টির এমপিটা হলো কিন্তু রাম মন্দির আন্দোলনের মধ্যে দিয়ে। বিজেপির যে গ্রোথ কেউ যদি স্টাডি করে, অনেক স্টাডি হয়েছে, অনেক বই আছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে ক্রমিক যে অগ্রগতি বিজেপির, সেই অগ্রগতিটা কিন্তু হয়েছে মূলত হিন্দুত্বের এই যে পলিটিক্সটার জন্যই হয়েছে। সুতরাং সেখানে বাজপেয়ী ওয়াজ এ নৈবেদ্যের নাড়ু, যেটা গোবিন্দাচার্য বলেও ফেলেছিলেন যে উনি মুখোশ, আডবাণী মুখ। তো বাজপেয়ী হচ্ছে মুখৌটি, আর ও হচ্ছে এটা নিয়ে তারপর গোবিন্দাচার্যকেই সাসপেন্ড করলো পার্টি এই কথাটা বলার জন্য। কিন্তু বরাবর আরএসএস এরও প্রিয় ভাজন ছিলেন আডবাণী। বাজপেয়ী এবং আডবাণীর মধ্যে যখনই কোনো ঝগড়া হতো তখন শরিকরা বাজপেয়ীর পাশে বেশি করে থাকতো, মমতা, জয়ললিতা, কেননা সেকুলার, আর আরএসএস আডবাণীর পাশে থাকতো। তার ফলে যখন মিটিং হতো, পার্টির প্রেসিডেন্ট যে একজন হতো সে খুব গুরুত্বপূর্ণ নয়, আডবাণীই ছিলেন আরএসএস। সে সুদর্শনই বলো, যখন যে আরএসএস এর প্রধান হয়েছে, হ্যাঁ, রজ্জু ভাইয়া বলো, ইভেন রজ্জু ভাইয়া তো গিয়ে বাজপেয়ীকে বললো না যে তুমি এবারে স্টেপ ডাউন করে তোমাকে প্রেসিডেন্টের ক্যান্ডিডেট করে দেওয়া হবে, আডবাণী প্রাইম মিনিস্টার হোক, আরএসএস চেয়েছিল মাঝপথে। আচ্ছা, এবং তখন বাজপেয়ী বললো যে না मैं टायर्ड हूँ ना मैं रिटायर्ड। বিখ্যাত কি লাইনটা? না मैं टायर्ड हूँ ना मैं रिटायर्ड हूँ। আচ্ছা, কেননা ওই রজ্জু ভাইয়াকে বলেছিল যে আমি এইসবের মধ্যে নেই, আমি প্রধানমন্ত্রিত্ব, আমি কেন প্রেসিডেন্ট হতে যাবো। ফ্যান্টাস্টিক। এই যে ট্রানজিশনের কথা, খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট তুমি রেজ করে দিলে। বেসিক্যালি আরএসএস এবং বিজেপির ক্ষমতার যে ইকোসিস্টেম, সেইটার ট্রানজিশনে তুমি বললে আর লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে আরএসএস এর অনেক বেশি অ্যালাইন করতো। তার পরবর্তীকালে আরএসএস এর ক্ষমতা কি আরো বৃদ্ধি পেল, যার জন্য আরএসএস এর পছন্দের যে ক্যান্ডিডেট নরেন্দ্র মোদী, তিনি প্রধানমন্ত্রীর ক্যান্ডিডেট, প্রধানমন্ত্রীর মুখ হয়ে উঠে এলেন 2014 সালে। একদমই। আরএসএস আডবাণী যেরকম, আরএসএস মোদিও সেরকম, ধাপে 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 ধাপে। একটা কথা মনে করিয়ে দিই, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। যখন গোদ্রা হলো তখন বাজপেয়ী অসন্তুষ্ট হলেন এবং বললেন যে মোদির, আডবাণীকে ডেকে বলেছিলেন, এবং সেটা কিছুটা আডবাণী তার আত্মজীবনীতে লিখেওছে, মোদিকে স্টেপ ডাউন করতে বলেছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে। আডবাণী বললেন না, আরএসএস কিছুতেই তাকে স্টেপ ডাউন করতে দিতে চায় না। কেননা মোদিকে তখন স্টেপ ডাউন করতে বলা মানে পোস্ট গোদ্রা যে একটা হিন্দু জাগরণ হচ্ছে, সেটাকে দাঙ্গা সামলানোর ব্যর্থতার দায়ে আমার দলীয় মুখ্যমন্ত্রীকে আমি তাড়িয়ে দিয়ে আমি সেকুলার হলাম, সেটার ঝুঁকি নেওয়া মানে হচ্ছে বিজেপির যে এরম উঠছে সেটা এরম হবে, আরও উগ্র হিন্দুত্বের পথে নিয়ে যেতে হবে, এটাতে কোনো রকম পিছু হটা চলবে না। এবং সেটা কিন্তু আডবাণী সাপোর্ট করলো মোদিকে, মোদিকে স্টেপ ডাউন করতে বলল। কিন্তু এখানে একটা জিনিস অনেকে আলোচনা করে না, সেটা আডবাণীকে দোষ দেয় যে মোদিকে তখন প্রোটেকশন দিয়েছিল। এটা তো অনেকবার লেখা হয় না যে মোদি কে আসলে মোদি করেছে আডবাণী, এটাও ঘটনা। ওখানে মোদিরকে মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করাটাও, তার কারণটা হচ্ছে যে ওখানে তো ছিল কেশুভাই প্যাটেল মুখ্যমন্ত্রী, দীর্ঘদিন ছিল, তাকে যে সরিয়ে নরেন্দ্র মোদীকে যে মাঝপথে বসানো হয়েছিল, সেটাও কিন্তু আডবাণীর চয়েস। আডবাণী বলেছিল যে এবারে নরেন্দ্র মোদীকে বসানো হোক। তারপরে যখন গোদ্রা হলো তখন বাজপেয়ী বলল চলে যেতে, মানে বেসিক্যালি আডবাণী বলল না। এখানে আডবাণী মোদীকে বলল একদিন যে দেখো বাজপেয়ীজি তো এরকম বলছেন, তুমি বাজপেয়ীর সঙ্গে দেখা করো। এবং আডবাণী বাজপেয়ীকে বললেন যে, যেটা বাজপেয়ী বললেন না, রাজধর্ম পালন করো, রাজধর্ম কা পালন, সেইটার যে বৈঠকটা হয়েছিল সেটা অর্গানাইজ করে দিয়েছিল আডবাণী।
কারণ বাজপেয়ী তো রেগে আছেন, হুম, হুম। ওনাকে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা করে যে মোদিকেই রাখতে হবে, আরএসএসও সেটা বলছে। বাজপেয়ী কিন্তু কম্প্রোমাইজ করেছিল, এই পার্টটা অনেকে বলে না। মানে বাজপেয়ী যদি সত্যি সত্যি সেই সময় রুখে দাঁড়াতো যে আমি অটল বিহারী বাজপেয়ী বলছি, স্টেপ ডাউন করতে হবে, উনিও প্রধানমন্ত্রিত্ব বলো এভরিথিং, নরেন্দ্র মোদীকে কিচ্ছু বলেনি, বলেছিল রাজধর্ম পালন কর। তুমি তো বলা। আর মোদী কি জবাব দিয়েছিল? মোদী বলেছিল যে আমি সেটাই করছি, অর্থাৎ রাজধর্মটাই পালন করছি। এই কনভারসেশনটা হয়েছিল। একটা কথা সেদিনকার কথা বলবো, যেটা কেউ আজ পর্যন্ত বলেনি, লেখেনি। ওই বৈঠকটার পর মোদী গুজরাট ফিরে গেল তার প্রাইভেট ওই সরকারি ছোট বিমানে, যেরকম এখন সব মুখ্যমন্ত্রীরাই করে। গুজরাটে চলে গেল। তো বিকেলে মিটিং হয়েছে, সন্ধ্যেবেলার মধ্যে গুজরাট পৌঁছে গেছে। গিয়ে টিভি ফিভি দেখছে যে সব চ্যানেলে, তখন সব এখনকার মতো না হলেও অনেক চ্যানেল এসে গেছে, সব চ্যানেলে দেখছে যে गोधरा के बाद मोदी के साथ वाजपेयी जी का बैठक, और वाजपेयी जी ने क्लास लिया नरेंद्र मोदी को, भीषण वाजपेयी नाराज, और ही इज वेरी মানে অ্যাংরি উইথ মোদি। তখন মোদি অবাক হলো, কারণ মিটিং এটা হয়নি। এবং মোদি তখন দিল্লিতে অনেকে ফোন করে জানতে চেয়েছিল যে এটা কি হলো, আমার সাথে তো বাজপেয়ী মিটিং এগুলো হয়নি, অত টেলিভাইজড। মানে আমার মনে হয় সেই দিন থেকে মোদি ধরে নিয়েছিল যে টেলিভিশনে কিভাবে প্রচারিত হলে সেটা সত্য হয়। সেই ক্লাস লেসনটাও বোধহয় মোদি সেদিন নিয়েছিল। তার কারণ সেদিন অশোক ট্যান্ডন, মিডিয়া অ্যাডভাইজার অফ অটল বিহারী বাজপেয়ী, ব্রিফড ऑल द जर्नलिस्ट इन दिल्ली যে বাজপেয়ী ने डांटा मोदी को ऑफ द रिकॉर्ड, एंड वी गॉट दैट इम्प्रेशन যে বাজপেয়ী জি ने নারাজ। আর স্যুট করে, কারণ বাজপেয়ী সেকুলার, বাজপেয়ী জি ने বহুত মুখ্যমন্ত্রিত্বও থাকলো, বাজপেয়ী সেকুলারত্বও থাকলো, আডবাণী অর্গানাইজ দ্য মিটিং, মিডিয়া আমরা ব্যবহৃতও হলাম, বাজপেয়ীকে সেকুলার রাখলাম। নরেন্দ্র মোদী আরএসএস এর এত প্রিয় কেন? এই সম্পর্কের আমি একটু হিস্টোরিক্যালি, একটু ইতিহাসটা জানতে চাই। লেয়ার্স আছে। কিরকম? প্রথমে একটু হিস্টোরিক্যাল গল্পটা শুনি, মানে না মোদির সঙ্গে আরএসএস এর সম্পর্ক। না, মোদি আরএসএস এর পুরনো কর্মী। মোহন ভাগবত যখন হলেন তখন তো মোহন ভাগবত, তার আগে সুদর্শন বলে আরএসএস এর বহু নেতা, আরএসএস অতীতের আরএসএস আর আজকের আরএসএসও এক নয়। বাজপেয়ী আডবাণীর সময়কার আরএসএস আর আজকের আরএসএসও এক নয়। আগে আরএসএস কিন্তু এত অ্যাগ্রেসিভ অ্যাক্টিভ রোল ইনসাইড দ্য পার্টি নিত না। আরএসএস নিজেকে মানে নেহেরুর সাথেও দেখা করত, রিপাবলিক ডের প্যারেডে নেহেরু মানে আমন্ত্রণ জানাতো, আরএসএস যেত। তার মানে আরএসএস একটা ভলেন্টারি অর্গানাইজেশন, মানে নন গভর্নমেন্ট, একটা ভলেন্টারি অর্গানাইজেশন, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দল নয়। এবং সেই স্বেচ্ছাসেবী দল সংগঠনটা 1925 সালে তৈরি হচ্ছে, যখন কমিউনিস্ট পার্টির, ভারতীয় কমিউনিস্ট পার্টির 1925 সালে জন্ম হচ্ছে। সেই আরএসএস, আমি আডবাণীজির কাছেও অনেক গল্প শুনেছি, আমি অনেক আরএসএস এর পুরনো নেতাদের কাছেও যেতাম ঝান্ডেওয়ালাতে, দিল্লির এতে অফিসে। ওরা না একটা ঘটনা ছোট্ট করে বললে তখন আর এখন তখন হয়ে যাবে, যে একটা সম্পাদক বোধহয় হিতবাদ না কোন কাগজ, মারাঠি কাগজে, সে খুব আরএসএস এর ঘনিষ্ঠ, তাকে সংসদে, রাজ্যসভাতে ওরা আনতে চায়। তো তখন আরএসএস এর যে প্রমুখ, হ্যাঁ, গুরুজি, তিনি চিঠি লিখে জানাচ্ছেন তৎকালীন সময় বাজপেয়ী আডবাণীর কাছে যে অমুক সম্পাদক, অমুক নাম, সে রাজ্যসভায় গেলে আমাদের আরএসএস এর যে আইডিওলজি, এবং বিজেপিও সেটাকেই, বিজেপি তো 1980 জনসংঘের যে এটাকে করছে, তাহলে করলে ভালো হয় বলে একটা চিঠি দিয়ে একটা অনুরোধ করছে। তো সেটা অব্লিগেটরি নয় যে জনসংঘকে মানতে হবে, জনসংঘ কখনো মেনেছে কখনো মানেনি, এবং ওরা একটা বিনীতভাবে চিঠি দিয়ে, এই যে একটা উইথ হিউমিলিটি একটা অনুরোধ করা, এই যে ভদ্রতা, আস্তে আস্তে কি হলো সেটা চলে গেল। আচ্ছা। এবং তখন আরএসএস ডিকটেট করতে লাগলো, একে করতে হবে, ও করতে হবে। আরএসএস এর নমিনেটেড লোক পার্টি প্রেসিডেন্ট হবে, যেটা এখন চলছে। এই জায়গাটা পার্টি প্রেসিডেন্টের নামই
কিছুতেই ঘোষণা করা যাচ্ছে না। তো এটা তো কখনো আগে হয়নি। তো আরএসএস এর ডিকটাম, মানে বিজেপি, এবং একটা সময় ছিল যে শ্যামাপ্রসাদ মুখার্জিও তো আরএসএস এর কাছে দেখা করে জনসংঘ তৈরি করছে এবং আরএসএস এর সাপোর্ট নিচ্ছে, কিন্তু মিউচুয়াল রেসপেক্টেবল রিলেশনশিপ। আরএসএস এর বিজেপি পাওয়ারে এলো, এবারে বিজেপি আরএসএস কে নানা রকম ভাবে সাহায্য করছে, আরএসএস এর অনেক ইনস্টিটিউট বাড়ছে, আরএসএস কে জমি দিচ্ছে, আরএসএস এর ইনস্টিটিউটে অনুদান দেওয়া হচ্ছে, যে কোনো প্রতিষ্ঠানে হয়। তুমি সরকারে থাকলে যে কোনো রামকৃষ্ণ মিশন টু ভারত সেবাশ্রম সংঘ প্রত্যেকই মানুষের কল্যাণ করতে গেলেও তার জন্য তো তার একটা ডোনেশন, অনুদান প্রয়োজন হয়, এবং সরকার যদি তাকে সাপোর্ট করে তাহলে সেটা আরএসএস এর ক্ষেত্রেও হয়েছে। এবারে সেটার ক্ষেত্রে কি হলো, আরএসএস এর যে নেতারা তাদের মধ্যেও অনেক রকমের কলহ তৈরি হলো, যে মধ্যপ্রদেশের অমুক নেতা তমুক নেতা। কেননা আরএসএস এর একটা সমস্যা হচ্ছে যে আরএসএস খুব নাগপুর বেসড অর্গানাইজেশন, এবং কোনো অব্রাহ্মণ একবারই হয়েছে যখন অব্রাহ্মণ সরসংঘ চালক হয়েছে, বাকি সব সময় ব্রাহ্মণ আরএসএস নেতা হয়েছে, সরসংঘ চালক, এবং তারা সব সময় মারাঠি হয়েছে। সুতরাং নন মারাঠি কম হয়েছে, হয়নি তা নয়, সুদর্শনজিও হয়েছে সাউথ থেকে। সুতরাং অনেক, কিন্তু সুদর্শনজিও মধ্যপ্রদেশেই আরএসএসটা করেছেন, মানে এটা অনেক বেশি ওয়েস্ট এবং মধ্যপ্রদেশের ওই ইন্দোর যেটা আর কি হোলকার সাম্রাজ্য যেটা ছিল, ওই একটা ব্যাপার। এখন নরেন্দ্র মোদী যখন হলো, ভুলে যাইলে চলবে না যে নরেন্দ্র মোদীর সাথে কিন্তু আরএসএস এর সঞ্জয় যোশী বলো, আরো অনেক নেতার নাম আমি করে বলতে চাই না, অনেকের সাথে মত পার্থক্য হয়েছিল, এবং তারা নরেন্দ্র মোদীর সাথে রীতিমতো ঝামেলা হয়েছিল। এবং মোহন ভাগবত যখন নরেন্দ্র মোদীকে চুজ করবেন কিনা সেটা নিয়েও তো বিতর্ক হয়েছিল। এবং নরেন্দ্র মোদী কিভাবে হলো চয়েসটা, দেখো আরএসএস এর ভূমিকাটা। আডবাণী তখনও ভাবছেন যে বাজপেয়ী চলে গেছেন, কিন্তু যা হয় ওনার বাসনা মম পুরিল না, প্রধানমন্ত্রী হওয়া হইল না। সুতরাং ওনার আর একবার একটা ইচ্ছে হয়েছিল, কেননা উনি প্রধানমন্ত্রিত্বটা কিছুতেই পেলেন না, যেরকম প্রণববাবুর কেস, হ্যাঁ সেটাও আডবাণীরও কেস, দুজনেই ভেবেছিলেন প্রধানমন্ত্রী হবেন, তাও প্রণববাবু রাষ্ট্রপতি হয়েছিলেন, আর আডবাণী তো তাও হতে পারলেন না। তো আডবাণী বম্বেতে মিটিং হচ্ছে, আডবাণীকে সরিয়ে দেওয়া হয়েছে। এবারে লোকসভা নির্বাচন 2014 আগে ক্যাম্পেইন কমিটির চেয়ারম্যান, এটা প্রথমে ঠিক হয়। নরেন্দ্র মোদী কিন্তু প্রথমে প্রধানমন্ত্রীর প্রার্থী ওইভাবে তো ঘোষণা হয় না, এখনো হয় না। তো বিজেপির 2014 প্রচার কমিটির প্রধান ফেস কে হবে, আডবাণীর ইচ্ছে ছিল, কিন্তু উনি দেখলেন যে হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে, বেরিয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে, গোটা দেশ জুড়ে তখন মোদি 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 মোদি, মোদিত্ব হিন্দুর থেকেও বড় ওয়ার্ড হয়ে গেছিল, এবং অনেকে বলে সেটা মোদি তৈরি করেছিল। ইটস এ ম্যানুফ্যাকচার্ড পাবলিক ওপিনিয়ন থ্রু ডিফারেন্ট এজেন্সি, ডিফারেন্ট। এখন হয় না যে সমস্ত যেটা আমেরিকান টেকনোলজি, মানে প্রযুক্তি, একটা ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, হ্যাঁ একটা ম্যানেজমেন্ট, একটা মানে এভরিথিং, একটা গরিব মানুষকে কোলে তুলে নিলাম, একটা ট্রাইবাল এরিয়াতে গিয়ে একটা শিশু নাক দিয়ে শিকনি পড়ছে, তাকে আমি কোলে তুলে নিলাম, সেই ছবিটা দেখিয়ে গোটা দেশে একটা বিরাট কিছু করে ফেলা যায়। এই যে দলিতদের সাথে খায়, ছবি তোলে, এখন তো আরো বেশি হয়ে গেছে, সব দলের কথাই বলছি আমি, কিন্তু বিজেপির কথা বলছি না। এটা আগেও ছিল না তা নয়। আমি শুনেছি যে মানে গরিব মানুষদের সাথে, মানে নেহরুর সময় কারো মানে ছবি তোলা হতো, তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। গান্ধীজির ওই রেলের থার্ড ক্লাসে যাওয়ার জন্য সরোজিনী নাইডু বলেছিল যে ওনাকে থার্ড ক্লাসে মেনটেন করার জন্য রাজকোষ থেকে অনেক বেশি টাকা খরচা হয়, মানে শুধুমাত্র ওকে ফকির সন্ন্যাসী প্রজেকশনের জন্য। সুতরাং এটা এবং এটার উপরেও গান্ধীজির এই পাবলিক পারসেপশনের উপরে কেরালার একজন অধ্যাপিকা পিএইচডি করেছেন, বই আছে একটা, গান্ধী অ্যান্ড মিডিয়া বলে, মানে মিডিয়া পারসেপশন তখনকার দিনে, মানে গান্ধীজি যা বলে এত বড় বড় টেক্সট সব ছাপা হতো। তো এখন সেই জিনিসটা মোদির ক্ষেত্রে হয়েছিল, এবং সবটাই আমি মোদি করেছিল, মানে এখানে কিন্তু সবটাই মোদি ম্যানুফ্যাকচার করলে আর হয়ে গেল তাও নয়। একটা কোনো স্পেস তৈরি হয়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর একটা স্পেস তৈরি হয়েছিল, একটা জেমস বন্ডকে দরকার, যে তখন মানে হতাশ ব্রিটিশ জাতি
যুদ্ধে হেরে গেছে, তখন একটা স্কটল্যান্ড ইয়ার্ড থেকে একটা বাসের মাথায় একটা ব্রিটিশ গোয়েন্দা, তো এটা জেমস বন্ডের দরকার, একটা ফ্যান্টম দরকার হয়, একটা ম্যান্ড্রেক দরকার হয়, ভিয়েতনাম ওয়ারের পর যেমন র্যাম্বোর দরকার র্যাম্বোর দরকার হয়েছে। তো নরেন্দ্র মোদী 2014-তে র্যাম্বো, অমিতাভ বচ্চন যখন বেরোজগারি, আনএমপ্লয়মেন্ট, মানে 70-এর দশকের ভাবো, 75-এ শোলে বেরিয়েছে, 75-এ এমার্জেন্সি, তখন এমার্জেন্সির সময় মানুষ তখন ঠাকুরের দ্বারা গব্বর সিংকে মারতে চাইছে, তো সেই সময় অমিতাভ বচ্চন মানে একটা অ্যাংরি দিওয়ার থেকে শুরু করে সব। তো আমরা এই যে আমাদের সময় আমরা বচ্চন তো এই যে হিট করে না কোটা জিনিস, এটার একটা অবভাসের দুনিয়া আছে। এই অ্যাপিয়ারেন্স আর রিয়েলিটিতে তফাৎ থাকে না, যেটা বলছিলাম যে আডবাণী কোনদিন পুজো করলো না, কিন্তু রিয়েলিটি, কিন্তু অ্যাপিয়ারেন্সটা হচ্ছে হিন্দুত্ব পোস্টার বয়। তো সেই রকম তখন হলো, তখন আরএসএস দেখলো, তখন সেই বম্বের সেই দিনটাতে, যেদিনকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বম্বে নয় গোয়াতে, তখন মজার ব্যাপার আডবাণী এলো না রাগ করে ওই বৈঠকে যোগ দিতে, এবং ওরা চাইছে মোদির পাশে ছিল অরুণ জেটলি প্রথম দিন থেকে, যে ওকে করতে হবে। অরুণ জেটলি মাস বেস লিডার ছিল না, জানতো যে আমি প্রধানমন্ত্রী হতে পারবো না, আমি আর একটা প্রণববাবু হতে পারি, কিন্তু প্রধানমন্ত্রিত্বটা মোদিকেই, তখন থেকেই ডুও হয়েছিল। এবং সেই সময় সুষমা স্বরাজ, রাজনাথ, এরা এত অ্যান্টি আডবাণী হয়ে গেল এই জন্য যে ওরা সব আডবাণীর ওপর ভরসা করে বসেছিল যে মোদিকে কাটার জন্য আডবাণী সশরীরে ওখানে হাজির হবেন এবং গোয়াতে এসে বলবেন আই অ্যাম আডবাণী, আরএসএস আডবাণীকে বলল যে আমরা মোদিকে ঠিক করে ফেলেছি। আডবাণী খুব দুঃখ পেল, কিন্তু মেসেজটা কমিউনিকেটেড হয়েছিল গোয়ার বৈঠকের আগে। আডবাণী এলো না, সুষমা, রাজনাথ, ওরা সবাই হতাশ হলো। রাজনাথ তখন বোধহয় প্রেসিডেন্ট, তখন ঘোষণা হয়ে গেল, এবং আডবাণী বলল যে পেট খারাপ হয়েছে, লুজ মোশন হচ্ছে, আমি যেতে পারছি না। তো এবং ওরা তখন আডবাণীর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, অরুণ জেটলি ওই ওর যে প্রাইভেট সেক্রেটারি দীপক চোপড়া এখনো আছে, তাকে বারবার বলছে আডবাণীকে বলো যে একটা কনসেন্ট দিতে করতে। আডবাণী কিচ্ছু করলো না, অসুস্থ। মোদির নাম ঘোষণা হয়ে গেল পার্টিতে, সুষমা এরা সবাই আহত হলো, কেননা কিন্তু হ্যাঁ, হয়ে যাবার পরে তো আজকে তো রাজনাথকে দেখছো, একদম প্রভুভক্ত প্রতিরক্ষা মন্ত্রী। আরএসএস মোদির চেয়েও হয়তো নীতিন গাডকারি হলে বেশি খুশি হতো, কিন্তু এটা মোহন ভাগবত, মানে এটা আমার, মানে কাকে বলেছে আমি বলবো না, মোহন ভাগবত বলেছিলেন একটা কথা, বলেছিলেন আমার ব্যক্তিগত পছন্দের লোক অমুক হতে পারে। সে তো গান্ধীজি পট্টভি সীতারামাইয়াকে সাপোর্ট করেছিল, নেতাজি সুভাষ বোস পার্টি প্রেসিডেন্ট হয়েছিল ইলেকশনে হেরে গিয়ে, সুতরাং ওটা আমার বলেছিল আমার ব্যক্তিগত পরাজয়, গান্ধীজি বলেছিল নেতাজি জেতার পরে। তো মোহন ভাগবতের ব্যক্তিগতভাবে মোদি হওয়াতে যে একটা বিরাট উল্লসিত হয়েছে, নীতিন গাডকারি হলে হয়তো আরো খুশি হতো, ওদের সন্তান নীতিন গাডকারি নাগপুরের। কিন্তু মোদিকে গোটা দেশ হিন্দুত্বের পোস্টার বয় বলে গ্রহণ করে নিয়েছে, তাকে সামনে রেখে, যেরকম গোদরার পরে তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে তাড়ানো যায়নি, এটা একটা প্রবলেম হয়, এটা একটা প্রবলেম হয়। মানে তুমি একটা পজিশনিং নিয়ে ফেলেছো, তাকে তাড়ালে, হ্যাঁ, তো মোদিকেই আরএসএস গ্রহণ করলো। এবং আরএসএস এর একজন খুব সিনিয়র লিডার আমায় বলেছিল, যাই বললাম যে মোদিকে তোমরা করলে, কিন্তু মোদি তোমাদের এত সহজে তো মোদির কথা তোমাদের শুনে চলতে হবে। আর নীতিন গাডকারি হলে আরএসএস কন্ট্রোল করতো, রিমোট কন্ট্রোল, সেটা তো হবে না, এবং সেটা হয়ও নি। এখন তো মোহন ভাগবতকে অযোধ্যার মন্দির ফন্দিরে তো দেখতে পাই, গর্ভগৃহে কার কি পজিশন, তো বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায়, সুতরাং ওটা তো মোদি কন্ট্রোল করে। তখন ও একটা আরএসএস এর নেতা, আমি নামটা বলবো না কেননা জার্নালিস্টিক এথিক্স আমাকে বাধা দিচ্ছে, নইলে আরো বেশি হয়তো মুখরোচক হতো। সে খুব আরএসএস এর শীর্ষ নেতা, বলেছিল যে একই ফ্যাক্টরি থেকে অনেক গাড়ি বেরোয়, একই কোম্পানির গাড়ি, ঠিক আছে, কিন্তু কোনো কোনো গাড়ির কে নিয়ে একটু ওনারকে বেশি সার্ভিসিং করতে হয়, কেননা তার অনেক ঝামেলা থাকে। তো আরএসএস এর কারখানা থেকে এরা সবাই বেরিয়েছে, যতজন আরএসএস এর প্রচারক ছিল। সুষমা স্বরাজ বরং অন্য দল থেকে এসেছিল, লোক দল থেকে এসেছিল, কিন্তু অধিকাংশই তো আরএসএস এরই প্রোডাক্ট। কিন্তু মোদির জন্য আমাদের একটু বেশি সার্ভিসিং করতে হবে,
আমরা একটু বেশি তাদের যত্ন করে করতে হবে সবাই, মানে আমরা যা বলবো একদম RSS, এবং তাই হয়েছে। কিন্তু মোদির জন্যই কিন্তু RSS এটাও জানে যে আনফিনিশড এজেন্ডাগুলোকে যেভাবে মোদি করছে, এবং মোদি তো নিজে টুপিটাও পরেনি, স্কাল ক্যাপ, মোদি তো ওখানে কোনো কম্প্রোমাইজ করেনি এখনো অবধি, মানে প্রো মুসলিম হয়ে আমি চলো কাল থেকে অমিত শাহ আডবাণী হয়ে যাবে, আমি বাজপেয়ী হয়ে যাব, মোদি তো সেটা করেনি। মোদি এখনো কিন্তু 2 in 1 হয়ে থাকতে চাইছে। এটা কতদিন পারবে, কিভাবে পারবে, একটু একটু পরিবর্তন অনেকে বলছে হচ্ছে, সেটা ভিন্ন আলোচনা। আমার যেটা বক্তব্য, যেখানে আমি আসতে চাই, মোদি যখন প্রথমবার এলেন ক্ষমতায়, তখন উন্নয়ন 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 উন্নয়ন, আচ্ছে দিন। তারপর ধীরে ধীরে ওভার দ্য পিরিয়ড অফ টাইম সেই ন্যারেটিভটা কোথাও ঘুরে গিয়ে ডমিনেটেড বাই হিন্দুত্ব, এবং উন্নয়নটা কোথাও গিয়ে ব্যাকসিটে চলে যাওয়া। এই পরিবর্তনটা কেন বলে তোমার? প্রথমত, ডু ইউ অ্যাগ্রি যে আস্তে করে উন্নয়নটা ধীরে ধীরে ব্যাকসিটে চলে যাচ্ছে, যেহেতু সর্বাধিক বেকারত্বের হার, সেইভাবে কি বলবো, মেক ইন ইন্ডিয়ার সেরকম সাকসেস নেই, কোথাও কোথাও আয়ুষ্মান ভারতের, যেমন হরিয়ানা পাঞ্জাবে আয়ুষ্মান ভারত সাংঘাতিকভাবে ফ্লপ করছে, তো সেখানেই হিন্দুত্বের ন্যারেটিভটাকে সামনে এগিয়ে দিয়ে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী এইটা বেশি করে আসছে, আচ্ছে দিন, এবং উন্নয়ন ব্যাকসিট নিচ্ছে। ডু ইউ অ্যাগ্রি উইথ দ্যাট? দেখো, এর উত্তরটা আমি মানে ইয়েস অ্যান্ড নো কিরকম বলছি, যে আমাদের দেশে ভোটের রাজনীতিতে, এটা তো ভোটের রাজনীতি, ইলেকটোরাল পলিটিক্স, ভোটের রাজনীতিতে উন্নয়ন খায় না, এটা আনফরচুনেট। মানে তুমি উন্নয়ন করে মুখ্যমন্ত্রী হবে, উন্নয়ন করে প্রধানমন্ত্রী হবে, এটা আমাদের দেশে হয় না। তোমাকে ডোপামিন দিতে হবে, তোমাকে অ্যাড্রিনালিন দিতে হবে। তো মানুষ হ্যাজ বিকাম সিনিক্যাল, উন্নয়ন ফন্নয়ন ও। কিন্তু আমার নিজের কথা বলি, 2014-তে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে অর্থনীতিবিদ জগদীশ ভগবতী, অরবিন্দ পানাগাড়িয়া, যারা মোদী ঘনিষ্ঠ, দুটো ক্যাম্প ছিল, অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়দের ক্যাম্পটা আলাদা। ওরা বলেছিল যে মোদী আসছে মানে একটা রিফর্ম, তুমি যেটা বলছো, যেটা উন্নয়নের রথ চলবে। এবং অনেক খবরের কাগজের এডিটর তারাও মনে করতে শুরু করেছিল, যারা প্রো রিফর্ম, মানে টাইমস অফ ইন্ডিয়া টু আনন্দবাজার পত্রিকা, প্রো রিফর্ম এডিটর্স, তারা সব 2014-র আগে যে মনমোহন সিং এর এই 2G স্পেকট্রাম, দুর্নীতি, পলিসি প্যারালিসিস, নীতিপঙ্গুতা আমরা লিখতাম, সেখানে কোনো উন্নয়নের দিশা হারিয়েছে। কোথায় ছিল মনমোহন সিং অর্থমন্ত্রী, যিনি আর্থিক উদারীকরণ করেছিলেন, তিনি এসে কোথায় গর্তে ঢেলে চলে গেছে, সমস্ত হয়ে গেছে। এইবারে মোদী আসছে, উন্নয়নের জোয়ার বইবে। মোদীও ডায়ালগ দিচ্ছে, সেলিম জাভেদের ডায়ালগ, উত্তর পূর্বাঞ্চলে গিয়ে বলছে বিকাশ বিকাশ বিকাশ। জগদীশ ভগবতী বলল যে উন্নয়ন হবে, হবে। তখন অনেকে ভেবেছিল যে এমন উন্নয়ন হবে যে প্রায় মার্গারেট থ্যাচারের মানে ইকোনমিক রিফর্মের মতো, একটা লৌহ মানবীর, হ্যাঁ এটা। তারপরে দেখা গেল যে নীতি আয়োগে নাম বদলে গেল, কিন্তু দেখা যাচ্ছে সেখানে ভর্তুকি। অথচ আমি পাতার পর পাতা লিখেছি যে ভর্তুকি মুক্ত ভারত গড়তে হবে। এই কতদিন আর এই সাবসিডি কালচার, হ্যাঁ, পাবলিক সেক্টর মাইন্ডসেট, সমস্ত প্রাইভেটাইজ করে দেবে ভাবছি আমি। ডিফেন্সেরও প্রোডাকশনে অনেক যেগুলো আধা সরকারি, সেগুলোরও কথা ছিল যে প্রাইভেটাইজ করবে, সেই সময় দেখা গেল হলো না। তখন আমি বিবেক দেবরায়, অর্থনীতিবিদ, নীতি আয়োগে ছিলেন, পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হয়েছিলেন, আমাদের নরেন্দ্রপুরের দাদা বিবেকদা, বাঙালি একটা সোর্স, বিবেকদা প্রয়াত কিছুদিন আগে। বিবেকদাকে গিয়ে বললাম, বিবেকদা কি হলো? এ তো জগদীশ ভগবতী এখন কাঁদছে, অরবিন্দ পানাগাড়িয়া নীতি আয়োগ ছেড়ে চলে গেল, তো তুমি তো প্রো রিফর্ম ছিলে, তুমি ফিকি অ্যাসোচ্যাম, পাঞ্জাব PhD, মানে পাঞ্জাব এর কমার্স অফ চেম্বার্স অফ কমার্স, তো কি হলো? নরেন্দ্র মোদী তো দেখছি সোনিয়া গান্ধীর মতো ঝোলাওয়ালা হয়ে গেল, যে এখন তো NGO টাইপ হয়ে গেছে নরেন্দ্র মোদী। এটা কি হচ্ছে? দারুণ গল্প বলেছিল একটা, বলেছিল ইন্ডিয়া গেট দেখেছো? হ্যালো, মানে দিল্লিতে 40 বছর ইন্ডিয়া গেট দেখবো না? বলছি ইন্ডিয়া গেটের দুদিকে দুটো আইসক্রিমওয়ালা আছে, দেখেছো? হ্যাঁ আছে তো। একটা ওয়ালস
একটা মাদার ডেয়ারি, দুটো পাশাপাশি থাকে। হ্যাঁ, কেন বলো তো? যারা ওয়ালস খায় ওটা হচ্ছে একটা প্রচন্ড প্রো রিফর্ম, আর মাদার ডেয়ারিটা পাবলিক সেক্টর। ও যারা ওয়ালস খায় তারা জানো তো আবার মাদার ডেয়ারিও খায়, কখনো ওটা খায় কখনো এটা খায়। মাদার ডেয়ারি যারা করে তারা আবার ওয়ালসের আইসক্রিম খায়। তো এটাকে বলে মিক্সড ইকোনমি। আমাদের দেশে যেই ক্ষমতায় আসুক এরকম ফাস্ট রিফর্ম করে উন্নয়নের জোয়ার বহানো হবে না। ও তোমায় মানুষকে টাকা দিতে হবে। ও নীতিশ কুমারের 10,000, আমাদের এই সমস্ত স্বাস্থ্যসাথী টু কন্যাশ্রী, এই নরেন্দ্র মোদীরও শিবরাজ সিং চৌহানের সাইকেল দেওয়া, এটা একটা পলিটিক্যাল পপুলিজম। এইটা পার্ট অফ আওয়ার। এবং অমর্ত্য সেনরা তো এটাকে বিরোধিতা করছে না। অমর্ত্য সেন যে কাজের বদলে যে 100 দিনের কাজ, কোনো কাজই নেই, তাকে টাকাটা দিতে হবে। ওই যে রেলিং রং করে দেখেছো পিজি হসপিটাল বা বিভিন্ন জায়গায়, ওটার কিন্তু একটা অর্থনীতি আছে। আমি জিজ্ঞেস করছিলাম 500 টাকা করে পায় মহিলারা, তো 500 টাকা করে ওরা, এবং ওটাকে দল দিয়ে ধোয়ে, এবং আমি ওটা দেখি মাঝে মাঝে আলিপুরের ওখান দিয়ে যেতে গেলে চোখে পড়ে। তো ওই যে 500 টাকাটা ওকে দেওয়া হচ্ছে, তাতে তার ক্রয় ক্ষমতা আসছে, সে ওটা বাজারে সো আমার তো বাজারে সার্কুলেশন অফ মানি নেই না অর্থনীতিতে। তুমি ব্যাংক দেখছো না লোন দিতে চাইছে তোমাকে, ফোন আসছে কথায় কথায়। প্রণববাবু ফোন পেয়েছিল স্টেট ব্যাংক থেকে, আপনার লোন চাই, অর্থমন্ত্রী তখন। মজার গল্প আছে, নো আই ডোন্ট ওয়ান্ট এনি লোন বলে ফোন রেখে দিয়েছে। বললাম যে এই জন্য হচ্ছে যে আপনার সবাইকে লোন চাইছে লোককে, তার কারণটা হচ্ছে যে বাজেটকে তেজি করতে গেলে তোমায় লোন দিতে হবে, ইন্টারেস্ট রেট কমাচ্ছে তোমার ক্রয় ক্ষমতা। তো এই যে তুমি টাকাটা দিচ্ছ না, তুমি যদি আমার ফাস্ট রিফর্ম করে পাবলিক সেক্টরকে তুলে দাও কালকে, তাহলেই যে একদম নরেন্দ্র মোদী একটা সফল বিকাশ পুরুষ হয়ে যাবে, এটা কোনো কারণ নেই। সুতরাং আমি কিন্তু নরেন্দ্র মোদীর এই যে ব্যালেন্স, হ্যাঁ তোমার প্রশ্নের যেটা সেকেন্ড পার্ট, ওটা ডেঞ্জারাস। ওটা আমি কতটা সত্যি কথা বলতে পারবো জানি না, কিন্তু চেষ্টা করছি যে ইলেকশনের জন্য আমাদের দেশে একটা হিন্দুত্বকে বড় পোস্টার বয় হিসেবে নরেন্দ্র মোদী সেটা ছাড়তে চায় না, এবং সেটা আরএসএ সংঘ পরিবারকেও রিপ্রেজেন্ট করে। যে কারণে আমার মাঝে মাঝে মনে হয় যে এত বেশি রাম মন্দির, এত বেশি, এই তো প্রতিষ্ঠা হলো, আবার আর একটা অনুষ্ঠান, আবার আর একটা অনুষ্ঠান, মানে লোকেরা সারাক্ষণ ধরে এই যে হিন্দুত্ব হিন্দুত্ব হিন্দু। তাতে তুমি যেটা বলেছো না, আমি তোমার সাথে একমত, যে আসল যে চাকরি না থাকা, আমার যে অভাব, আমার রুটি কাপড়া মাকান যেটাকে আমরা বলতাম, সেই পলিটিক্সটা কোথাও সেটাকে সাপ্রেস করা হচ্ছে। এবং এটাকে একটা গায়ের জোরে আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সিপি ঠাকুর, বিহারের নেতা, ভূমিয়ার, তার ছেলে বিবেক ঠাকুর আমার খুব বন্ধু, রাজ্যসভায় এখন এমপি হয়েছে। তো বেশ কিছুদিন আগের কথা, এমপি হওয়ার আগে বিবেক খুব ভালো। তো বিবেক আমার বাড়িতে এসছে, তো কালো এত বড় দাগা হাতে। বিবেক আমি তো কোনদিন তোমার হাতে এত কালো দাগা দেখিনি, অনেক সময় আমাদের এই লাল দাগা টাগা সোনিয়া গান্ধীও পড়ে, হ্যাঁ ওটা ঠিক আছে, কিন্তু কালো এত মোটা। তো বলছে যে এটা বেনারস গেছিলাম, প্রাইম মিনিস্টারের কনস্টিটিউয়েন্সি, এটাও আমি এখানে ব্র্যাকেটে লিখে দিলাম। সবাই এখন কাশিতে গিয়ে একটু প্রধানমন্ত্রীকে জানায় যে আমি গেছিলাম, পার্লামেন্টে দেখা হলো, কাশি হোকে আয়া, মানে এটা যেন বাবা বিশ্বনাথ নয়, মানে তোমার কনস্টিটিউয়েন্সি। এবারে ওই যে কালো দাগাটা হলো যে বিবেক এটা কি ব্যাপার, काशी में गया था, ये भैरव मंदिर का काल भैरव। तो तुम आगे जेते, बोलो ना दादा हम शुरू से ही जाते हैं, लेकिन दिखाते नहीं थे, हम थोड़ा डरते थे। अभी मोदी जी के जमाने में ये समय आया कि गर्व से बोलो कि मैं हिंदू हूं, ये भैरव का मंदिर में गया था। तो এইটা শো অফ করার যে পলিটিক্সটা, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাজপেয়ী, আডবাণী এন্ড মোদি, অমিত শাহ। এখন এই জিনিসটা এখন তুমি দেখ, ইট ইজ ইন। আগে তেলক কাটলে মানে আমি সেকুলার নই, হ্যাঁ আমি মানে অনাধুনিক ফিউডাল আমি। এখন তুমি MIT গ্র্যাজুয়েট, কিন্তু হাতে দাগা লাগাও, কই বাত নেই। আমি তো প্রচুর ছেলেদের দেখছি যারা সমস্ত ম্যানেজমেন্ট হ্যানা ধানা, তারা হেভি সফিস্টিকেটেড, তারা আরবান এলিট। আগে ওটা লুকিয়ে রাখতো, হ্যাঁ মাদুলি পড়লেও এইখানে পড়তো, কেউ কোমরে পড়তো, কিন্তু এখন ইট ইজ ইন।
এইটা একটা বিরাট পরিবর্তন। এখন এইটার জন্য কিন্তু একটা গণভোট মোদির পক্ষে যাচ্ছে। আমি বাঙালি হিসেবে কলকাতায় আমার মনে হতে পারে যে এটা কি হচ্ছে, কিন্তু মেজরিটি অফ দ্য ইন্ডিয়ান পিপল, ওয়েস্ট বেঙ্গল ইজ এ আইসোলেটেড আইল্যান্ড। আমাদের ভাবনা চিন্তা, আমাদের বাঙালির যে হিন্দুত্ব, আমি সবসময় বলি যে বিজেপি সেটা বুঝতেই পারছে না, কিন্তু গোটা দেশে তো গোটা দেশের পালসটা বোধহয় কোথাও গিয়ে বুঝতে পারে। বিহারের যে ইলেকশনের রেজাল্ট এলো, অবিশ্বাস্য, মানে এই বিজেপির সাংঘাতিক জয়, এবং তার উল্টো দিকে দাঁড়িয়ে যেখানে ন্যারেটিভটা সেট করা হয়েছিল, আমাদের প্রশান্ত কিশোরও একটা অসাধারণ ন্যারেটিভ সেট করেছিলেন, পলায়নের কথা বলছেন, বেরোজগারির কথা বলছেন, শিক্ষা না থাকার কথা বলছেন, এবং একেবারে ধরাশয়ী হয়ে গেছেন, ধুয়ে মুছে সাফ হয়ে গেছেন বলা চলে। এদিকে আমাদের তেজস্বীরও যে একটু একটু যে মডার্ন আউটলুক নিজেকে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা, সেটাও ধরাশায়ী হয়েছে। এবং আমি অসংখ্য ছোট 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 ভিডিও দেখছিলাম, সেই ভিডিওতে লোকজনের এই যে পাগলের মতো মোদির প্রতি ফ্যান্ডাম, হ্যাঁ, মানে ফ্যান বয় প্রত্যেকেই। এবং আমি এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদির বিভিন্ন সম্পর্কে বিভিন্ন ভিডিও দেখেছি। কেউ বলছে আমার পা ভেঙে দিলেও আমি মোদিকেই ভোট দেবো, কেউ বলছে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, ওদের নিজেদের যে স্লোগান সেটা মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মানে নরেন্দ্র মোদি থাকলে অসম্ভবকে সম্ভব করে দিতে পারেন। এই যে একটা অতি মানবিক ইমেজ তৈরি করে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদির ক্ষেত্রে, তোমার কি মনে হয় মোদি ইজ ডুইং জাস্টিস টু দ্যাট ইমেজ? দেখো, আমি কিন্তু মোদির ব্যাপারে দুটো বিষয় বলবো, তুমি যেটা বললে তার প্রেক্ষিতে কেন এটা আমি মনে করি। আজ গোটা পৃথিবীতে ভারতের যে প্রতিকূল একটা বিদেশ নীতি, ট্রাম্প, বাণিজ্য চুক্তি, আমি আর বিশদে যাচ্ছি না, একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আছি। যে ট্রাম্পকে ভাবা হয়েছিল মোদির বন্ধু, মাই ফ্রেন্ড, হ্যানা ত্যানা, সে এখন বাঁশ দিচ্ছে একটা প্রচন্ড উগ্র, মানে মোদি যদি উগ্র ভারতীয় হতে চায়, ও তো আরো উগ্র আমেরিকান। তার ফলে 60 ঠাং চীন আমাদের পক্ষে চলে আসতে পারে যদি আমেরিকার এটা হয়। কিন্তু সেইটা ট্রাম্প কিরকম চালাকি করেছে, G20 জায়গায় G2, এটা নিয়ে এখন আলাপ আলোচনা চলছে, যে আমেরিকার চীন বন্ধুত্ব করে নিয়েছে, যে আমি এসো তুমি, এটা ট্রাম্পের বুদ্ধি, যে চায়নাকে কোলে করে নেওয়া, তাহলে চায়না আর তুমি, আমরা আমাদের সমস্যাটা মিটিয়ে নিচ্ছি, বাকি ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপ, ইন্ডিয়া ভাড়মে যায়, তাতে তো আমরা বিপদে পড়েছি, ওরা এক হয়েছে। এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ দেখো কি অবস্থা, আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো সব চীনের, মানে একটা কমপ্লিকেটেড, আমরা না পাচ্ছি আমেরিকার বিরোধিতা করতে, না পাচ্ছি চীনের বিরোধিতা করতে, অথচ এত বড় একটা দেশ আমেরিকা আমাদেরকে নানা রকমভাবে বাংলাদেশ থেকে শুরু করে সব ব্যাপারে একটা রীতিমতো যাকে ব্ল্যাকমেলই বলতে পারো। এইরকম একটা পরিস্থিতিতে আজকে যদি নরেন্দ্র মোদী না থাকতো, তার জায়গায় যদি একটা ধরো কোয়ালিশন সরকার হতো দিল্লিতে, আমি অন্তত মনে করি তার থেকে নরেন্দ্র মোদীর এই সরকার যেভাবে বিদেশের এই প্রতিকূল পরিস্থিতিটাকে হ্যান্ডেল করতে পারছে, একটা নড়বড়ে কোয়ালিশন, কারণ দেখো কোয়ালিশন না অনেক দেখা হয়ে গেছে আমার দিল্লিতে 40 বছর থাকার ফলে, মানে একটা 5 বছরে আমি 3টে প্রধানমন্ত্রী দেখেছি। মানে ধরো ভিপি সিং, দেবিলাল মাঝরাতে উপপ্রধানমন্ত্রী রিজাইন করছে মাঝরাতে, আমাদের কাজেও সেরকম চাপ থাকতো। ভিপি সিং, তারপরে ধরো তোমার চন্দ্রশেখর, এখন একটা এতে মানে ধরো আমি 77 নিজের চোখে দেখিনি, কিন্তু এটাও ঘটনা যে মোরারজি দেশাই, চরণ সিং কংগ্রেস সাপোর্ট তুলে নিচ্ছে, কার্পেট তুলে নিচ্ছে, সেই অনেক কার্টুন হতো আর কে লক্ষ্মণের, এরকমভাবে তুলে নিচ্ছে, চেয়ার থেকে পড়ে যাচ্ছে, কংগ্রেস হচ্ছে সেই কার্পেট, আর ওদিকে পড়ে যাচ্ছে চরণ সিং, মোরারজি। তো এখন এই যে অস্থায়িত্ব, যেটাকে রাজনীতির পরিভাষায় বলা হয় ফ্র্যাকচার্ড ম্যান্ডেট, অর্থাৎ জনাদেশটা যদি ফ্র্যাকচার্ড হয়, একটা দল যদি সরকার গঠন করতে না পারে, হ্যাঁ তুমি বলতে পারো এই একদলীয় শাসনের একটা স্বৈরাচারের দিকে নিয়ে যাচ্ছে, একটা ইলেক্টেড অটোক্রেসি তৈরি হচ্ছে, নির্বাচিত স্বৈরতন্ত্র। কিন্তু আমি মনে করি গোটা পৃথিবীর কাছে নরেন্দ্র মোদীর মতো একটা প্রধানমন্ত্রী আছে বলে এখনো কিন্তু মানে ট্রাম্প আর শি এই দুটোকে একসাথে হ্যান্ডেল করা, তার কারণ আর যাই হোক, আজকে যদি 4টে শরিক থাকতো,
রাহুল গান্ধী অরুণাচলের একটা মহিলাকে চীন আটকে রেখেছে বলে মোদির বিরুদ্ধে পাবলিকলি কংগ্রেস বলতে শুরু করেছে। তুমি আমাকে বলো, আমি যদি প্রধানমন্ত্রী হতাম, রাহুল গান্ধী যদি প্রধানমন্ত্রী হতো, তো অরুণাচলেরটাকে মনে করে ওরা চীনের টেরিটরিতে, সেই কারণে অরুণাচলে কত ঘন্টা আটকে রেখেছিল বিমানে। তাই বলে আমি চীনের সাথে তাহলে যুদ্ধ করতে যাব? তাহলে আমি জাতীয়তাবাদী হয়ে গেলাম না? চীনের সাথে আমি কম্প্রোমাইজ করছি। এটা কে বলছে? কংগ্রেস। যে কংগ্রেস, রাহুল গান্ধী তো চীনের অ্যাম্বাসাডারের সাথে এমন সময় দেখা করেছিল যখন চীন আক্রমণ করেছিল, শিবশঙ্কর মেনন দেখা করাতে নিয়ে গেছিল। তো এটা মনে রাখতে হবে আমাকে, যে আর যাই হোক, যেটা মমতা কিন্তু কখনো করে না। বাংলাদেশ নিয়ে রোজ স্টেটমেন্ট করতে পারতো মমতা, শুভেন্দু অধিকারী করেছে, মমতা কিন্তু বাংলাদেশ নিয়ে কোনো স্টেটমেন্ট করেনি। তার কারণ আমি আমার বিদেশ নীতিতে কিন্তু কোনো একটা জায়গায়, সেখানে নরেন্দ্র মোদী, আমি আস্থা রাখি যে আমার দেশ, যেটা অপারেশন সিঁদুরের সময় আমরা দেখেছি যে মানে, তো এই জিনিসটার জন্য আমি মনে করি নরেন্দ্র মোদী থাকা উচিত। তার কারণ এখন গোটা পৃথিবীতে যে টালমাটাল চলছে, হ্যাঁ, রাহুল গান্ধীর কংগ্রেস যদি এককভাবে একটা মেজরিটি সরকারে নিয়ে আসতে পারে, মোদী এত খারাপ, তাহলে কংগ্রেসকে গ্রহণ করে মানুষ তার বিকল্প তৈরি করতে পারে, তাহলে আই এম উইথ রাহুল গান্ধী। কিন্তু এটা একটা নম্বর কারণ, যে কারণে নরেন্দ্র মোদী। আর দ্বিতীয় কারণ হচ্ছে, রাহুল গান্ধী যতদিন মোদীর বিরুদ্ধে প্রধান মুখ হিসেবে থাকবে, ততদিন রাহুল গান্ধী ইজ দ্য বেস্ট সেফটি ভালভ অফ নরেন্দ্র মোদী। ততদিন নরেন্দ্র মোদী থাকবে। কেননা রাহুল গান্ধী অ্যাজ এ গুড সোল, আমি অনেকবার দেখা করেছি, ভালো মানুষ। আর যার বাবা ওইরকমভাবে মারা যায়, আর স্কুলে তখন ক্লাসরুমে এসপিজি এসে খবর দেয়, তো আমার খুব দুঃখ হয় ওদের পরিবারটার জন্য। সেটা আলাদা কথা, সেটা তো ভিন্ন কথা। তোমাকে ভালো প্রধানমন্ত্রী হতে গেলে ভালো মানুষ হতে হবে, হ্যাঁ, সেটা তো একটা জ্ঞানের কথা। মানে আমাকে তো সাম দাম দণ্ড ভেদ এসব করতে হবে। আমার তো চাণক্য দরকার, এরকম 140 কোটি মানুষের দেশ। এখানে তো ইভেন নেহেরুকেও বলা হয় যে ইউটোপিয়া, চীনকে সামলাতে পারেনি। এখানে আমি পঞ্চশীল নীতি করছি, এদিকে চীন আমাকে 62 সালে এমন আক্রমণ করলো, মনের দুঃখে 64 সালে ওনার হার্ট অ্যাটাক হলো, উনি তো সেটা তো মানে অন্য ব্যাপার। তো আমি মনে করি যে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর থেকে অনেক বেশি বুদ্ধি রাখেন বলে আমার মনে হয়। এবং আমি 2029 কি হবে সেটা তো আমি জ্যোতিষীও নই, পোলস্টারও নই, কিন্তু তুমি যদি আমাকে বলো যে একটা 5 মিশেলি তরকারি মতো একটা 5 মিশেলি একটা সরকার হলো, আমি না খুব ক্লান্ত। আমি দেখেছি তো, মানে লালু রেলমন্ত্রী, মনমোহন সিং প্রধানমন্ত্রী, হাওয়ালা মানে হাওয়ালা তো নয়, ওটা হচ্ছে গাওয়ালা, মানে ওই ফর্ডার স্ক্যামে চার্জশিটেড। মনমোহন সিং চাইনি, বাধ্য হয়েছে, রেলমন্ত্রী হয়েছে। মনমোহন সিং বিদেশে গিয়ে, আমি সফর সঙ্গী ছিলাম মনমোহন সিং, স্টেটমেন্ট করে বলেছিলেন উনি, বিরাট স্টোরি হয়েছিল আমাদের, যে চার্জশিটেড মন্ত্রীকে আমার ক্যাবিনেটে যে রাখতে হয়েছে, তার জন্য আমি দুঃখিত, কিন্তু এটা কম্পালশন অফ আওয়ার ইন্ডিয়ান পলিটিক্স। এবং তার জন্য পরে রাহুল গান্ধীর সাথে মনমোহন সিং এরও অনেক বিবাদ হয়েছিল, সেসব অন্য প্রশ্ন। কিন্তু কথাটা হচ্ছে যে এই জিনিসটা কিন্তু না হওয়াই বাঞ্ছনীয় ভারতীয় রাজনীতিতে। এই কোয়ালিশনের নামে, কোয়ালিশন ধর্মা করতে গিয়ে আমি সবই মেনে নিতে হচ্ছে, তার থেকে বাপু মেজরিটি ভালো। এই যে ট্রানজিশন হয়েছে বিজেপির, আমরা যে আগের জেনারেশন থেকে এই জেনারেশন বললাম, কম্প্যারিটিভলি হিন্দু হার্ডলাইনার হয়েছে। নরেন্দ্র মোদীও আস্তে আস্তে বয়স হচ্ছে তার, তিনি আর বেশি দিন প্রধানমন্ত্রী থাকতেও পারেন, নাও থাকতে পারেন। যদি না থাকেন, ধরে নিচ্ছি আর একটা কনজেকচারে, তোমার কি মনে হয় বিজেপি আরও হিন্দু হার্ডলাইনার নেতাকে চুজ করবে? দেখো, প্রথম কথা হচ্ছে 2029 পর্যন্ত নরেন্দ্র মোদী আছেন। এখন 2000, আমি আরেকটু অ্যাড করে দিই, তোমার কি মনে হয় মোদীর পরবর্তী জেনারেশন যোগী অনেকগুলো নামের মধ্যে নিশ্চয়ই অন্যতম নাম, এবং যোগী নিজেকেও আস্তে আস্তে প্রজেক্ট করার যে কাজটা, যেটা আমরা আলোচনা করছিলাম, যে আজকাল পাবলিক ওপিনিয়নকেও ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ, একটা ইন্ডাস্ট্রি, এই জিনিস, এটাকে বলে একটা স্পাইরাল গ্রোথ অফ এ পলিটিশিয়ান। মোদিরও এইরকম ভাবেই তার যে পারসেপশন, যে 2029 অবধি উনি আছেন, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। অনেকে ভেবেছিল যে ওনার যে বয়স এবং ওনার যে অবস্থা, তাতে আর সক্ষম আছেন, দারুণ ফিট, ওনার থেকে কম বয়সের লোকেরা ওনার থেকে কম ফিট, এবং এখনো উনি শুধু যোগ করেন তা না, যোগ তো আছেই, উনি একটা, আমি ঠিক প্যালাইট না কি ওটা আমেরিকান আছে, ব্যায়াম আছে, আমি ভুল হতে পারে ওয়ার্ডটা,
যেটা ভীষণ কঠিন, সেইগুলো উনি করেন। এবং উনি আর কিছু হোক আর না হোক, দিনে 4 ঘন্টা সময় নরেন্দ্র মোদী কিন্তু ওনার ফিজিক্যাল ফিটনেসের জন্য রাখেন। 4 ঘন্টা? হ্যাঁ, 4 ঘন্টা উনি রাখেন। এবং ওই সময়টাতে তো ওনার অফিস আছে, এরকম ভাবার কোনো কারণ নেই যে উনি ফাঁকি মারছেন। কেননা উনি ওনার টিম আছে, অ্যাডভাইজার আছে, তারা নানা রকমের মতামত দেয়। উনি সকাল ভোরে ওঠেন খুব, 9টা থেকে ওনার ফার্স্ট মিটিং 9টায় শুরু করেন। এবং প্রথমে কিন্তু আমি অবাক হয়ে যাই, নরেন্দ্র মোদীকে আমি দেখেছি যে ওনার যারা অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি অ্যাডিশনাল আলাদা হয়, পিএ আলাদা আছে। তো উনি প্রিন্সিপাল সেক্রেটারি আরও ওপরে, হ্যাঁ, পিকে মিশ্র। তো উনি না প্রথমে যারা এপিএস অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি, তাদের সঙ্গে ধরো 4 জন আছে, সেই 4 জনের সাথেও প্রত্যেক দিন একটা মিটিং করে, তারা সব ফিডব্যাক দেয়। এবং তাদের যদি কিছু ইন্ডিভিজুয়ালি পার্সোনালি আলাদা 1-to-1 থাকে, তাহলে তাকে বলে বাইরে যাও, মানে তার সাথে একটু কথা বলে। তারপরে প্রিন্সিপাল সেক্রেটারি, তো উনার একটা অদ্ভুত সারাদিনের একটা রুটিনটাই তো একটা আলাদা বিষয়। মানে এবং উনি যে 4 ঘন্টা দেন, তখন মোবাইল টোবাইল তো উনি দেখেন না তখন, কিন্তু উনি যোগ ব্যায়াম করেন, উনি নানা রকমের এক্সারসাইজ করেন, উনি রান করেন। সুতরাং ওনার বয়সটা দিয়ে না, বয়স দেখো, আমি 64 বছর বয়সে যা অসুস্থ, আমার থেকে হয়তো গৌতম ঘোষকে দেখলে আমি ভাবি যে আমার থেকে তো বেশি ফিট ফিল্ম ডিরেক্টর। হ্যাঁ, এখনো যা ওনার ফুর্তি এবং ওনার স্ত্রী বিয়োগের জন্য মানসিকভাবে ওনার হয়েছে, কিন্তু সুতরাং ওটা না বয়স দিয়ে সবসময় বোঝা যায় না, ওটাকে জেনারেলাইজ করা যায় না। এবার মোদি কিন্তু 2029 অব্দি একবার আমি জিজ্ঞাসাও করে ফেলেছিলাম যে আপনি এরকম থাকেন কি করে, বলে মেহনত করনা পড়তা ভাইয়া, মেহনত করো, বলেছিল আমাকে যে মেহনত করনা পড়তা ভাইয়া। তো একটা মেহনত করনা পড়তা ভাইয়া, মমতার ক্ষেত্রেও তাই, ফিটনেসের প্রশ্নে তো মেহনত করনা পড়তা না। তুমি খাবে দাবে ঘুমাবে, তোমার কোনো ক্যালোরি বার্ন হবে না, ওটা তো হয় না। মোদি না, তো কিন্তু মানে এই ফিটনেস আছে, ফিটনেস থাকতে পারে, কিন্তু হ্যাঁ। আমি এবার বলছি ছাড়াটা, generation of- নরেন্দ্র মোদীকে কেউ তাড়াতে পারবে না। যে কাল তুই চলে যা, ফোর্ট, আডবাণীকে যেটা আরএসএস করেছিল, মার্গদর্শক করে দিয়েছে, ওটা আরএসএস এর আজ সেই আরএসএসও নেই, সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই। সেই আডবাণীকে যেভাবে তাড়িয়েছিল, আর আডবাণী আর মোদিও এক নয়। আডবাণী তো কেঁদে ফেলত, মোদি কাঁদার লোক নয়। সুতরাং মোদি জানে যে সুতরাং মোদি 2029-এর আগে যাচ্ছে। আমাকে অনেকে বলেছিল জন্মদিনে করবে, মোহন ভাগবত এইসব বলেছে, আমি কিচ্ছু না জেনে আমি বলেছিলাম যে করবে না। একটা কোন চ্যানেলে আমায় জিজ্ঞেস করেছিল, দেখাচ্ছে তাহলে কি মোদি করবে, একটা জিজ্ঞাসার চিহ্ন। আমি বললাম যে করিবে না। আপনি কি করে জানলেন? মগজাস্ত্র, ফেলুদা যেটা বলেছিল, মগজাস্ত্র ব্যবহার করে, উইদাউট এনি ইনফরমেশন। সোফার আই আন্ডারস্ট্যান্ড নরেন্দ্র মোদী, বিজেপি বিট ছিল আমার, যেদিন বিজেপি 2টো এমপি ছিল, সেদিন থেকে আমি বিজেপি কভার করছি। সুতরাং আমি জানি যে আমি কংগ্রেসের থেকেও বেশি বিজেপিটা বুঝি। আমি জানি নরেন্দ্র মোদী করবে না, পার্টিটা মানে ওটা। এবং হি হ্যাজ বিকাম দ্য সোনিয়া গান্ধী, মানে যেরকম গান্ধী পরিবার সরে গেলে কংগ্রেসের যেরকম অবস্থা হবে, আজকে মোদী চলে গেলে তাই হবে। কিন্তু মোদী প্রেসিডেন্টও হবে না। মোদীর ও কি করবে সেটা ওর ব্যাপার। অনেকে বলে যে ও তো উত্তরাখণ্ডে একটা বড় আশ্রম টাশ্রম এটা বানিয়েছে নিজের, এটা ঘটনা, নিজের একটা করেছে, খুব বড় না হলেও একটা। অনেকে বলে যে ও ওখানে চলে যাবে, নিজের মতো থাকবে, সেটা তো ভবিষ্যৎ রোড ম্যাপ, সে আমি জানি না, না জেনে বলবো না। কিন্তু নরেন্দ্র মোদীর পর, এই যেরকম আফটার নেহরু হু এটা হয়েছিল, বিরাট 10 বছর ধরে আলোচনা চলতো, নেহরুর পর কি হবে, নেহরুর পর কি হবে। এখানে তুমি যে নামটা বললে যোগী, অমিত শাহ নিশ্চয়ই সচেষ্ট, কিন্তু ভারতের যে প্রথম কথা, একটা গুজরাটির পর আবার আর একটা গুজরাটি, বিজেপি পার্টি, সংঘ পরিবার। আর নরেন্দ্র মোদী কাকে চাইবে? নরেন্দ্র মোদী কি অমিত শাহকে চাইবে? নোট অফ ইন্টারোগেশন আছে এখানে। কিন্তু একটা মানে এত সহজে এটা ওভার সিম্পলিফাই করা যায় না যে গুরু শিষ্যকে। নরেন্দ্র মোদী কাকে সিলেক্ট করবে? কারণ নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রী নির্বাচনগুলো দেখেছো, অদ্ভুত অদ্ভুত সব সিলেকশন, মানে সেখানে কিন্তু সবসময় নিজের লোক হলেই যে হবে তা না, একটা অদ্ভুত অদ্ভুত মুখ্যমন্ত্রী সব সিলেক্ট করেছে। তো সুতরাং নরেন্দ্র মোদীর তো একটা ওপিনিয়ন যদি থাকে, যোগীর যেরকম ভাবে 2014-তে আরএসএস যতটা না চেয়েছে, তার থেকে কি দেশ চেয়েছে,
যেটা আমাকে বলেছিল, যে কারণে আরএসএসকেও বো ডাউন করতে হয়েছিল মোদির নামে, যে কারণে এই একই কারণে যোগীকে আরএসএস বাধ্য হবে কিনা এইটা হচ্ছে দেখার। যোগী নিজেকে বিকাশ পুরুষ এবং হিন্দুত্ব দুটোই উত্তরপ্রদেশে করতে চাইছে। হিন্দুত্বের কার্ডের জন্য উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হওয়ার সুবিধা, কিন্তু প্রধানমন্ত্রী হতে গেলে সেটা সম্ভব কিনা। কিন্তু গোটা দেশে যেভাবে একটা হিন্দু ন্যারেটিভ আজকে গোটা দেশে যেভাবে হই হই করে, যেটা বলছিলাম না যে ওই কালো ভৈরব মন্দিরে, তো কালো ওটা পড়াটাই ইন, তো ওটা যদি হয়, যে কারণে মোদি 2014-তে কি হয়েছিল, হিন্দুত্ব প্লাস মোদিত্ব। আমি লিখেছিলাম একবার, যে একটা কড়া পাখির যে হয় না সন্দেশ, মানে এটা তার একটা যে তৈরি করা হয় মণ্ড, তার মধ্যে একদিকে হিন্দুত্ব আর একদিকে মোদিত্ব। মোদিত্বটা মানে হচ্ছে উন্নয়ন ও শক্তিশালী রাষ্ট্র। তার ফলে আমরা ভাবলাম যে মোদি এসে আমাকে একটা শক্তিশালী রাষ্ট্র গঠন হবে, তার মধ্যে দিয়ে বিকাশ হবে, উন্নয়ন হবে, আর আমার হিন্দু ন্যাশনালিজমের জয় জয়কার হবে। অনেক হয়ে গেছে এই, এবং গোটা দেশ জুড়ে কতটা মুসলিম বিরোধিতা মেরুকরণের রাজনীতির জন্য আজকে দরকার, এটাও না আমার মনের মধ্যে একটা প্রশ্ন। কেননা বাজপেয়ী আডবাণীর সময় কিন্তু হিন্দু মুসলিম বিজেপির তো এটা তো বড় ইস্যু বরাবরই। বিজেপির গ্রোথটাই তৈরি হয়েছে যে অ্যাপিসমেন্ট অফ মুসলিম। আমরা মুসলিম বিরোধী নই, কিন্তু আমরা মুসলিম তোষণ করে তাকে ভোট ব্যাংকে পরিণত করার বিরুদ্ধে। আর তুমি উন্নয়ন করনি, অথচ তোষণ করেছো। সুতরাং সব গোষ্ঠী এক, আমি হিন্দু বলে আমি কেন পাবো না সুযোগ। সুতরাং আমি একটা গরিব ব্রাহ্মণ পুরোহিত, পথের পাঁচালী অপুর বাবা, হ্যাঁ হরিহর, আমি হরিহর হুসেন যদি হতাম, তাহলে কোটায় অপুর বাবা একটা বড় লোক হয়ে যেতে পারত। এটাই হচ্ছে কিন্তু ন্যারেটিভটা। এখন সেই হরিহর বেচারা দুর্গাও মরে গেল, অপু কিছু হল। তো এখন এই যে জিনিসটাকে, এটাকে জাগরিত করা হয়েছে বাজপেয়ী আডবাণীর সময়। আডবাণী মুসলিমদেরকে কিন্তু নিয়ে এসেছে। এই যে আজকে যাদেরকে তুমি দেখো, শাহনাজকে বলো অথবা আমাদের নাকভি, এই দুটো মুসলিম, একটা সিয়া, একটা সুন্নি, একটা ইউপি, একটা বিহার, আডবাণী নিয়ে এসেছিল। তো আমি আডবাণীকে বলেছিলাম যে এই দুটো মুসলমানকে তুমি নিলে, তোমাকে তো ভোট দেয় না মুসলমানরা, তুমি কেন নিয়ে এলে দুটো মুসলমান? আডবাণী বললো যে তুম হিন্দু ইয়া তুম মুসলমান, আমাকে বলছে যে मैं हिंदू हूँ और इंसिडेंटली ब्राह्मण हो। তখন বলছে যে तुम हिंदू हो, तुम ब्राह्मण हो? हाँ। तुम एंटी मुस्लिम हो? বললাম না, অ্যান্টি মুসলিম কেন হতে যাবো? আমি নরেন্দ্রপুরে পড়াশোনা করেছি, সব মুসলমান ছেলেদের সাথে হস্টেলে থেকেছি, একসাথে আমরা থাকতাম, কত বাংলাদেশি মুসলমান পড়তে আসতো আমাদের সময়, তো আমরা কেন হতে যাবো? তখন বলছে যে এই জন্যেই ওদের এনেছি, যে আমরা হিন্দু, ভোট আমাদের এটা রয়েছে, মুসলমানরা আমাদের হয়তো ভোট দেয় না, কিন্তু সব হিন্দু ফ্যানাটিক নয়, মডারেট হিন্দু, তারা যদি আমাকে অ্যান্টি মুসলমান দল বলে, তাহলে তাদের ভোটটাও কিন্তু আমাদের ব্যাহত হতে পারে। আমরা আরএসএস কিন্তু কোনোদিন অ্যান্টি মুসলমান ছিলাম না। সিকান্দার ওয়াক্ত আমাদের বিদেশ মন্ত্রী হয়েছে না, কিন্তু সেটা তো পরবর্তীকালে পাল্টে গেল। অমিত শাহ একটা উত্তরপ্রদেশে মুসলমানকে ক্যান্ডিডেট করলো না, তখন জিজ্ঞেস করা হয়েছিল যে কেন দেন, ভোট নেই দেতা কিউ করে। এবারে যে 26-এর ইলেকশন আসছে, সেটাতে পশ্চিমবঙ্গের ইলেকশনের ক্ষেত্রে দুরকম মুখের একটা ব্যালেন্স করার কি চেষ্টা করা হলো? এই যে শ্রমিকবাবুকে পার্টি প্রেসিডেন্ট করা হলো, এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাখা হলো, একজন হার্ডলাইনার হিন্দুত্বকে একদম করবেন, আর একজন একটু লিবারাল থাকবে। স্পেশালি পশ্চিমবঙ্গে ওরা একটা জিনিস বুঝতে পেরেছে যে একটা লিবারাল ফেস পশ্চিমবঙ্গের জন্য দরকার। এইটা কিঞ্চিত অনুভব, কিঞ্চিত অভিজ্ঞতা থেকে কিঞ্চিত বুঝতে পেরেছে, পুরোপুরি এখনো বোঝেনি, তাহলে তো আরো বেশি। প্রবলেমটা হচ্ছে যে ওরা মানে এটাই বাজপেয়ী আডবাণী ফর্মুলাটাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যে ও হচ্ছে বাজপেয়ী, শুভেন্দু হচ্ছে আডবাণী, যেটা দিল্লিতে এখন আর দরকার হয় না, 2 in 1 বললাম, কিন্তু এখানে ওইটা দরকার হচ্ছে এখনো। কিন্তু শ্রমিকের প্রবলেম হচ্ছে যে শ্রমিক শহুরে কিঞ্চিত এলিটিস্ট, অধ্যাপক, বুদ্ধিজীবী এই সমস্ত রয়েছে, কিন্তু বহুত্ববাদ। কিন্তু শুভেন্দু মাস ফিগার,
শুভেন্দু হার্ডলাইনার, ও নিজেকে আরো হার্ডলাইনার করতেও চাইছে, একটু বেশি বেশি করে ইসলামিক মৌলবাদের কথা বলে। তো ওর পজিশনিংটা ওইটা যেটা আডবাণী করতো সেটাও করার চেষ্টা করছে। তো এইটার একটা মিশ্রণ বিজেপি চেষ্টা করছে এখানে। কিন্তু এই ফর্মুলাটা তখনই কাজ করে যেখানে করছে না এখানে, সেটা হচ্ছে মমতার যে রিচ টু পিপল, মমতার যে জনপ্রিয়তাটা এখনো, যেরকম মোদি 2014 জনপ্রিয়তা 2026 নাও থাকতে পারে, কিন্তু এখনো তো জনপ্রিয়তম জাতীয় নেতা। মমতাও সেরকম। মমতার নিশ্চয়ই আজ থেকে 15 বছর হয়ে গেল, অ্যান্টি ইনকামবেন্সি হবে না তা তো হয় না, কিন্তু এখনো বিজেপির এই সমস্ত নেতাদের তুলনায় মমতার জনপ্রিয়তা অনেক বেশি, অনেক রিচ আউট অনেক বেশি। এটা না, আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করতে চাই সেটা হচ্ছে কি তোমার কি মনে হয়, আমি তোমার একটা ওপিনিয়ন চাইছি, যেহেতু তুমি রাজনৈতিক সাংবাদিকতায় মানে এখন প্রায় বিশ্বপিতামহ লেভেলের একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। আমি বলছি যে পশ্চিমবঙ্গে বিজেপি সবচেয়ে ভালো রেজাল্ট করেছিল যখন পশ্চিমবঙ্গের পার্টি প্রেসিডেন্ট বিজেপির দিলীপ ঘোষ ছিলেন। তার পরবর্তীকালে সুকান্তবাবুর ক্ষেত্রে ততটা সাকসেসফুল নয়। এখন শ্রমিকবাবুও এলিটিস্ট। দিলীপ ঘোষ এবং সুকান্তবাবুর মধ্যে দিলীপ ঘোষ অনেক বেশি বিশ্বাসযোগ্য হিন্দু হার্ডলাইনার ছিলেন, যেহেতু আরএসএস থেকে এসেছিলেন। তোমার কি মনে হয় এইবারের শ্রমিক ভট্টাচার্যের জায়গায় যদি আমরা দিলীপ ঘোষকে পার্টি প্রেসিডেন্ট হিসেবে রাজ্য বিজেপি নিয়ে আসতো, তাহলে বিজেপির বেটার রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকতো? আমি তো মনে করি দিলীপ ঘোষ 2019-এ সাকসেসফুল হয়েছিলেন, সেটা যে কারণেই হোক। 2019-এর যে রেজাল্টটা, তো যে তোমাকে মানে এটা বলে না যে দ্য টেস্ট অফ দ্য পুডিং ইন ইটস ইটিং, এখন দিলীপ ঘোষ তোমাকে ডিভিডেন্ড দিয়েছে। সেই দিলীপ ঘোষকে তুমি যেভাবে মানে নিগৃহীত করা হলো, আমি মনে করি সেটা দিলীপ ঘোষের সাথে অন্যায় করা হয়েছে। কিন্তু কেন করা হলো? দিলীপ ঘোষের অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সবার ত্রুটি বিচ্যুতি আছে, আমার নেই, প্রত্যেকটা মানুষের আছে। কিন্তু দিলীপ ঘোষের আজকে আমি জানি না তুমি যে প্রশ্ন করছো নিয়ে এলে কি হবে ভবিষ্যৎ, ফিউচারিস্টিক কোশ্চেন। দিলীপ ঘোষ যেভাবে এখন কথা বলছেন, এগুলোতে ওনার মানে বার্গেন পাওয়ার বাড়ছে নাকি ভোটের আগে আরও, কারণ বিজেপি খুব নির্মম দল। কিন্তু এখন যদি দিলীপ ঘোষ ডিসিশন নিয়ে ফেলে যে আমি যাব না, কিন্তু কি করবে আমি জানি না, আমার সাথে তো কোনো কথাও হয়নি, আমি জানিও না। কিন্তু কেন দিলীপ ঘোষকে করা হলো, আমার মনে হয় সেটা দিলীপ ঘোষ বিজেপির যে অভ্যন্তরীণ যে কলহ বা গোষ্ঠী দ্বন্দ্ব তার শিকার হলেন। দিলীপ ঘোষ কিন্তু সৎ লোক। দিলীপ ঘোষ কিন্তু মানে ওই আমরা যেটাকে রসিকতা করে বলি না যে তোলাপাটি, এখন তো সেটাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। হ্যাঁ, মানে যে নেতা যত বেশি তোলা দিতে পারে সে তত বড় নেতা। এই কালচার তো, এটা আমি কোনো পার্টিকুলার কোনো দলের হয়ে বলছি না, কিন্তু আমার এই প্রশ্নটা বাদ দিলে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আমি এটা বলতে চাইছি কালচারটাই কংগ্রেসেও হিন্দিতে বলে সাধন, जो नेता पास जिस नेता के पास साधन है वो उतना बड़ा नेता है। তো এখন তো এখানে দিলীপ ঘোষ কিন্তু রেভিনিউ তুলে দেওয়া মতো নেতা নয়। এখন সেটা আমি জানি না মানে বিজেপি পার্টিতে, কিন্তু দিলীপ ঘোষের যেভাবে বলতো না যে তৃণমূলের হাত কেটে দেবো, পা কেটে দেবো, সেটা নিয়ে খুব বিতর্ক হয়েছিল যে এরকম ভায়োলেন্সের মতো কথা বলে, এ করে সে করে। এবং আমারও সে সময় ভালো লাগতো না সবসময় দিলীপ ঘোষের এই কথাগুলো, কেননা ওটা খুব মনে হতো যেন এ করছে টরছে। তো কিন্তু পার্টির কর্মীরা খুব চার্জড হয়ে গেছে হতো। এবং মোহন ভাগবতকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ও তো দিলীপ দা বলে, সম্মান দিয়ে বলে যে এইরকম হাত কেটে দেবো, পা কেটে দেবো বলে। তো আমাকে মোহন ভাগবতজি বলেন, হ্যাঁ मैंने भी सब सुना है, लेकिन दिलीप दा से हम पूछा था कि ऐसे क्यों आप बोलते हैं। তো বলে যে দেখো যেখানে আমাদের সংগঠন নেই, অন্তত এটাকে পিকে ফুটবলে যেটাকে বলা হতো ভোকাল টনিক, তো এটা হচ্ছে ভোকাল টনিক, এটাতে চাঙা হয় একটা, মানে এটাতে এটা রেটোরিক্স, এটাকে সত্যি সত্যি ফিজিক্যালি কিন্তু কেউ ভাবে না যে দিলীপ ঘোষ যে হাত কেটে দেবো মানে কালকে সকালবেলায় বাড়িতে দিলীপ ঘোষ আসছে হাত কাটতে একটা নিয়ে, এত বড় তরবারি নিয়ে, তা তো নয়। এটা কেউই, আমরা এরকম বলি অনেক সময়। তো এইটা মোহন ভাগবত ওয়াজ কনভিন্সড যে এরকম ভাবে। আমি দিলীপ দাকেও জিজ্ঞেস করেছিলাম, তখন দিলীপ দা এমপি, পার্লামেন্টের সেন্ট্রাল হলে জিজ্ঞেস করেছিলাম, দিলীপ দা আপনি হাত পা কেটে দেবেন বলছেন, আমাকে মোহন ভাগবত বললো যে এরকম ভাবে, আপনি ব্যাখ্যা দিয়েছেন। বলে আর বলো না,
মোহন ভগত শুধু কেন, আমাকে তো অমিত শাহ জিজ্ঞেস করেছিল কেননা এই যে সব বলে, কিন্তু জানো তো পশ্চিমবঙ্গে একটা তো হচ্ছে ওটা দরকার আছে একটা, এবং ওইটাই বললো যে এটা একটা, তুই যেটা বলছো যে ওই একটা এনার্জাইজ করা, বুস্ট করে বুস্ট করা, তো দিলীপ দা সেটা বলেছিল। এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে ওই একটু ওই যেরকম রাহুল ছিল তখন বিজেপির পার্টি প্রেসিডেন্ট, রাহুল সিনহা, তো একবার আডবাণী তখন, অনেক পুরনো গল্প এটা, টায়ার ফায়ার জ্বালিয়েছিল বাসের, ট্রাম ফাম পুড়িয়ে দিয়েছিল, বিরাট পাবলিসিটি, রাহুল সিনহা পার্টি প্রেসিডেন্ট হয়ে একটা বিরাট সফল আন্দোলন। তো আডবাণী খুব রেগে গেছিল, বলে এই রাহুলকে ডেকে পাঠিয়েছিল যে ये क्या है, ये जनसंघ का संस्कृति नहीं है, ये समस्त वायलेंस, ये हम लोग अब देखो जनसंघ के इतिहास में ऐसे कभी हम लोग बास ट्राम জ্বালায়া। তখন রাহুল সিনহা বলেছিল দেখো পশ্চিমবঙ্গ না এমন একটা জায়গা, এখানে আজকে এই আন্দোলনটাকে সাকসেসফুল বলা হচ্ছে, সবগুলো কাগজে সুপার লিড স্টোরি, আমি তো এই যাবৎ এতদিন ধরে একটা নিরামিষ আন্দোলন করে নন ভায়োলেন্ট করে কিছুই পাবলিসিটিও হয়নি, আজকে আমি নেতা হয়ে গেলাম শুধু টায়ার জ্বালিয়ে, তো তুমি আমাকে কেন এ করছো? তো এটা না পশ্চিমবঙ্গ সম্পর্কে আমি না এটা ঠিক ভুলে যাচ্ছি না, আমার মনে হয় এটা অনুচিত। কিন্তু এই যে নেহি চলেগা, এ তো লেফট শিখিয়েছে আমাদের না, বাস ট্রাম পোড়ানো বা এই সমস্ত, এটা একটা নেগেটিভিজম আমাদের বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে আছে। এই মুহূর্তে বিজেপি, রাজ্য বিজেপিতে তো মোটামুটি 3টে গোষ্ঠী বলে দেখা যায়, তাই না? রাজ্য বিজেপির কোন গোষ্ঠীটা এই মুহূর্তে বেশি ডমিনেটিং বলে তোমার মনে হয়, মানে স্টেক কাদের হাতে বেশি? 3টে গোষ্ঠী মানে একটা শুভেন্দু ডমিনেন্ট, একটা সুকান্ত মজুমদার তার পার্টি প্রেসিডেন্ট ছিলেন, আর একটা হচ্ছে এখন পার্টি প্রেসিডেন্ট যিনি আছেন। গোষ্ঠী আমার যেটা মনে হয় যে এই রাজনৈতিক সাংগঠনিকভাবে, আমি গোষ্ঠী জানি না কোন গোষ্ঠী কতটা গোষ্ঠী হয়ে উঠতে পেরেছে, গোষ্ঠী প্রবণতা আছে, গোষ্ঠী হওয়ার প্রবণতা আছে, ফুল ফ্লেজের গোষ্ঠী কতটা হয়ে গেছে আমি জানি না। শুভেন্দু ইজ দ্য ডমিনেন্ট ফোর্স ইন বিজেপি, ওয়েস্ট বেঙ্গল বিজেপি। উচিত অনুচিত ঠিক ভুল এই বিচারে আমি যাচ্ছি না, সেটা রাজ্য বিজেপির পক্ষে ভালো না খারাপ। অমিত শাহ শুভেন্দু অধিকারীকে মনে করে যে সব থেকে পছন্দের, মানে অমিত শাহ সব থেকে পছন্দের রাজ্য নেতা আজও শুভেন্দু অধিকারী। সেটা রাজ্য বিজেপির পক্ষে ভালো না খারাপ সামনের নির্বাচনের কথা? শুভেন্দুকে বাদ দিয়েও না বিজেপিটা করা যাবে না, এটা একটা, ওরা মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী ঘোষণা করবে না, ওরা চাইবে যে একটা মিক্সড প্ল্যাটার রাখতে, অর্থাৎ সেখানে তোমার বিরিয়ানিও থাকবে বেশ মশলা দেওয়া, আবার তোমার ওই সর্ষের তেল দিয়ে ঢ্যাঁড়সও থাকবে, মেখে তুমি খেয়ে ভালোই লাগবে। তো তোমাকে এখন ব্যাপারটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী, আর যাই হোক শুভেন্দু অধিকারী, অনেকে বলে শুভেন্দু অধিকারী যত বেশি কথা বলবে তত মমতার লাভ হচ্ছে, অনেক ব্যাখ্যা যায়, কিন্তু তুমি শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে দাও তো, বিজেপি মাইনাস শুভেন্দু অধিকারী এই মুহূর্তে জেলা ওয়ারি ও যে পরিশ্রমটা করছে, যে যাচ্ছে, সেটা তো বিজেপির পক্ষে এক্ষুনি শুভেন্দু অধিকারীকে অফ করা সম্ভব নয়। বরং ওরা চেষ্টা করছে যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ যাতে সুকান্ত এবং শ্রমিকের সঙ্গে শুভেন্দুর গড়ে ওঠে, যদি একটু ডিভিশন অফ ওয়ার্ক করে দেওয়া যায়, সেটা ওরা চেষ্টা করছে। যে শুভেন্দু অনেক বেশি জেলা সফর, জেলা প্রচার, সেটা ওরা করবে। এখন মেন ঝগড়াটা লাগবে এই টিকিট ডিস্ট্রিবিউশন নিয়ে, সেইটাকে ওরা যদি সামলে নিতে পারে, হ্যাঁ, তখন বোঝা যাবে যে এই গোষ্ঠীদ্বন্দ্বটা কি চেহারা নিচ্ছে। কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব কিছু কম ছিল একসময়, জেলা কমিটির মিটিংয়ে ধুতি খুলে দিত, মারধর করা হতো জেলা সভাপতিকে, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ছিল। ধুতি পরে আসতো না অনেকে, যারা রোজ ধুতি পরে আসতো তারা জেলা কমিটির দিন শার্ট প্যান্ট পরে আসতো, যাতে ধুতি খুলে না দেয়। দুর্ভাগ্যবশত বোধহয় প্রণব বাবুর সঙ্গে এই পিসিসি অফিসে এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল। নয়, ওটা বোধহয় অন্য জায়গায়। যাই হোক, সে তো সাংঘাতিক সোমেন মিত্র গোষ্ঠী। এবং কি ঘটেছিল? প্রণববাবুকে ধরে মানে রীতিমতো যাকে বলে একদম মানে নিগ্রহ করা হয়েছিল, শারীরিক নিগ্রহ করা হয়েছিল, ফুটেজ ছিল, এবং উনি প্রচন্ড রেগে গিয়ে মানে নানান রকম ভাবে তাদেরকে অনেক কটু কথা শুনিয়েছিলেন। সুতরাং সেটা তো কংগ্রেসের মানে প্রদ্যুৎ গুহ যুব কংগ্রেসের সভাপতি হলো,
হুম সোমেন মিত্রকে সরিয়ে দমদম এয়ারপোর্টে নামলো, ওরা সব ওখানে কি করে ঢুকে গেছিল এয়ারপোর্টের ভেতরে, সোমেনের সব লোকেরা ধরে একদম কি যেন মানে প্রহারেণ্য ধনঞ্জয়, যুব কংগ্রেসের সভাপতির প্রথম দিন কলকাতায় পদার্পণ। হ্যাঁ, মানে সে একদম মানে সে ভেবেছিল যে একটা বিরাট সম্বর্ধনা পাবে, শিকাগো থেকে স্বামী বিবেকানন্দ বা নেতাজি সুভাষ বোস ফিরেছে, সেখানে তাকে এরকম ভাবে ট্রিটমেন্ট করা হয়। সুতরাং এটা আমাদের পশ্চিমবঙ্গের মানে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। স্ট্যান্ডার্ড গদি মিডিয়া এই মুহূর্তে কতটা ডমিনেন্ট তোমাদের মিডিয়া টেরিটরিতে? প্রথম প্রশ্ন হচ্ছে, তোমাকে আর একটু বিপদেই ফেলি, গদি মিডিয়া এক্সিস্ট করে না? গদি মিডিয়া, এখানে আমার আসলে একটু ভিন্ন মত আছে। কিরকম? দেখো, নরেন্দ্র মোদীর কাজ করবে। আমি নিজের দায় এড়াতে, আমার সুবিধের জন্য আমি কম্প্রোমাইজ করি, আমার তাতে লাভ হবে, তাতে আমার প্রমোশন হবে, তাতে আমি কর্পোরেট পজিশন পাবো, তার জন্য মোদি দায়ী? মোদি তো মোদির কাজ করবে। মোদি দেখেছে যে কংগ্রেস জমানায় কিভাবে মিডিয়াকে কংগ্রেস ব্যবহার করেনি। 60 বছর ধরে রাজত্বটা তো করেছে কংগ্রেস। তখন কাদের কাদের পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হতো, একবার লিস্টটা বার করো তো। সুতরাং আজকে যেটা বলা হচ্ছে না, যে এটা শুনলে আমার মানে আমি জানি না, এটা আমার অনেক বন্ধুরা অসন্তুষ্ট হবেন। আমি বলছি না যে হচ্ছে না, নিয়ন্ত্রণ তো হচ্ছে, কিন্তু এই নিয়ন্ত্রণের সংস্কৃতিটা আগামীকাল যদি রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হন, আমি তোমাকে লিখে দিচ্ছি এই সংস্কৃতি অব্যাহত থাকবে। ইন্দিরা গান্ধী এমার্জেন্সি করেছিলেন, সেই এমার্জেন্সিকে খুশবন্ত সিং, এডিটর এবং সাংবাদিক হিন্দুস্তান টাইম, হি সাপোর্টেড এমার্জেন্সি, এবং সঞ্জয় গান্ধী তাকে তার জন্য রাজ্যসভায় নিয়ে এসেছিলেন। এবং খুশবন্ত সিং উনি নিজে লিখে গেছেন যে হোয়াই আই সাপোর্টেড এমার্জেন্সি, কেননা আমাকে হিন্দুস্তান টাইমসের চাকরিটাই দিয়েছিল। তো এটা গদি মিডিয়া না গদি মিডিয়া নয়? খুশবন্ত সিং বলে আমি সেটা বলবো যে তিনি মহান ছিলেন? না, আমি সেটাও গদি মিডিয়া বলছি, কিন্তু এই যে আজকে যে ভীষণ ডমিনেটিং, মানে তুমি যদি না করো, কালচারটাই চেঞ্জ হয়ে গেছে। দিস ইজ এ মিডিয়াটাইজড ডেমোক্রেসি। এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে। আজকে কি হচ্ছে, আজকে তোমার এটা শুরু হয়েছে কিন্তু কংগ্রেসের সময় থেকেই, যেদিন থেকে কর্পোরেটাইজেশন অফ মিডিয়া হচ্ছে। আমাকে কিন্তু এটা বুঝতে, এটা তুমি ভুল মানে আমাকে পারসেপশন যেন না হয় যে আই এম সাপোর্টিং নরেন্দ্র মোদিজ স্টাইল অফ ফাংশনিং সো ফার মিডিয়া ইজ হ্যান্ডলিং। আজকে যদি বলা হয় যে তুমি আমাকে সাপোর্ট না করলে আমি তোমার একটা অমুক খবরের কাগজ, আমি নামটা বলতে গিয়েও বললাম না, যে যত টেন্ডারের বিজ্ঞাপন পাও আমি সব টেন্ডারের বিজ্ঞাপন কাল থেকে বন্ধ করে দেবো। এই ঘটনাটা ঘটেছে। দিল্লির কোনো একটা ইংরাজি কাগজ ভীষণভাবে টেন্ডার নির্ভর, তাকে বলা হয়েছে যে আমি টেন্ডার বন্ধ করে দেবো। কেননা আমরা কেন টেন্ডারের বিজ্ঞাপন খবরের কাগজে দেবো? আমরা একটা ওয়েবসাইট করব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে টেন্ডারের বিজ্ঞাপন দেওয়া হবে, অনলাইন ডাইরেক্টলি মানুষ টেন্ডারে চলে আসবে। তো দিস ইজ এ মডার্ন অ্যাপ্রোচ অন টেন্ডার ম্যানেজমেন্ট। আমার সরকারি খরচা আমি কমাচ্ছি, ভালো, মানে তো দুহাত তুলে স্বাগত জানানো উচিত সমস্ত মিডিয়ার। তখন বলা হলো যে না, আমার তো তাহলে খবরের কাগজ উঠে যাবে, তুমি আমাকে টেন্ডার থেকে বঞ্চিত করো না। তখন বলা হলো ঠিক আছে তুমি টেন্ডার দাও। সেই খবরের কাগজ এখন বিজেপি নেতাদের আর্টিকেল ছাপা হয়, আমাদের লেখা বের করার জায়গা চলে যাচ্ছে। তার কারণ এখন পলিটিশিয়ানরা এত লিখতে শুরু করেছে পোস্ট এডিটোরিয়াল, যে এখন তো রিপোর্টারদের কলম বন্ধ হয়ে যাচ্ছে। রিপোর্টার কেন, মানে যারা কলমনিস্ট, তো এখন অধ্যাপক আর রাজনৈতিক নেতারা তারা তো সম্পাদকীয় পাতাটা নিয়ে নিয়েছে। এখন এই কালচারটা, আমি যেটা বলতে চাইছি যে যেদিন থেকে কর্পোরেটাইজেশন অফ মিডিয়া হয়েছে, সম্পাদনার কাজটা মালিকরা করছে, এটা টাইমস অফ ইন্ডিয়া প্রথম শুরু করেছে, সেদিন থেকে তো এটা কর্পোরেটাইজড মিডিয়া না। এখানে যে এডিটর, সে আসলে ম্যানেজার। আমাকে এডিটর করা হয়েছে মানে আই অ্যাম এ এডিটোরিয়াল কর্পোরেট পলিসিকে, একটা কর্পোরেট এডিটোরিয়াল পলিসি আছে, সেই পলিসিটাকে আমাকে এক্সিকিউট করতে হবে।
এবং সেখানে আমাকে বলে দেওয়া হয়েছে আমার কর্পোরেট এক্সিকিউটিভ পলিসি হচ্ছে তুমি এক্সিস্টিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে সাপোর্ট করতে হবে, তা না হলে আমি ডিএভিপির এই অ্যাডটা পাবো না। তাহলে আমি এই শুধু ডিএভিপি কেন, ইন্ডাস্ট্রির হাউসগুলো তারাও ওই অঙ্গুলি হেলনে চলে। যদি দেখে যে এ সরকারের বিরুদ্ধে, তাহলে সে তো সেই কর্পোরেট হাউস তাকে অ্যাড দেবে না। সুতরাং আমি তাহলে এডিটর, আমাকে চাকরি রাখতে হবে, আমার সিটিসি ঠিক রাখতে হবে। আমি যদি কর্পোরেট এডিটোরিয়াল পলিসিকে ঠিকমতো করে এক্সিকিউট করি, তাহলে আমার চাকরি থাকবে, আমার বউ বাচ্চা সুরক্ষিত থাকবে, আমার ইনসেন্টিভ হবে মাস গেলে, এবং আমার প্রমোশন হবে। আমি কর্পোরেট মিডিয়া ম্যানেজার, এবং তাহলে রিপোর্টাররা কি হলো, তারা হলো এডিটোরিয়াল কর্পোরেট এডিটোরিয়াল এক্সিকিউটিভস, বিজনেস এক্সিকিউটিভস, দে আর এক্সিকিউটিং দ্য এডিটোরিয়াল পলিসি। তাহলে রিপোর্টাররা হয়ে গেছে এখন এক্সিকিউটিভস, আমরা হয়ে গেছি এডিটাররা হয়ে গেছি ম্যানেজার। এডিটার্স গিল্ডকে অনায়াসে বলা যায় ম্যানেজার্স গিল্ড। তাহলে আমরা এখন এইটা তো একটা সিস্টেম, এটার উপর অনেক লেখালেখি গবেষণা হচ্ছে। বিজেপির ক্ষেত্রে যে আরেকটাও খুব কমন যে অভিযোগ শুনতে পাওয়া যায়, এজেন্সিগুলোকে ব্যবহার করা, খুব সাকসেসফুলি ব্যবহার করা। সেই এজেন্সিগুলোর মধ্যে আমাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আছে, ইডি সিবিআই নিয়ে সারাক্ষণ বিরোধীরা কমপ্লেন করে। তোমার কি মনে হয় শাসনযন্ত্রর অংশ হিসেবে ইডি সিবিআইকে যেভাবে মানে ম্যানুপুলেটিভ ওয়েতে কি ব্যবহার করা হয়? হচ্ছে, যেটা আনফরচুনেট, যেটা হওয়া উচিত নয়, যেটা বিজেপি করছে। এবং সেটা অনেক সময় দেখা যায় যে ইলেকশনের আগে ব্যবহার করা হচ্ছে, এক কদম এগিয়ে দু কদম পিছনো হচ্ছে। মানে প্রথমে করা হলো, তারপরে সে কম্প্রোমাইজ করলো, তখন তাকে একটু পিছিয়ে আনা হলো, একসাথে 4টে নেতাকে করা হলো, 2টো নেতাকে অফ করে দেওয়া হলো, কে কার ঘনিষ্ঠ, কিভাবে করা হবে, কাকে করলে ভোটের সময় জেলে থাকলে সে ভোটে তার এ করা যাবে না। এগুলো সবই দেখো, এই জিনিসটাও কিন্তু কংগ্রেস শিখিয়ে গেছে। সিবিআই কে নরেন্দ্র মোদী বলেছিলেন যখন উনি বিরোধী নেতা 2014 আগে, কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সিবিআই, এটা নরেন্দ্র মোদী বলেছিলেন। তো এইটা তো মানে শিখেছে বিজেপি, খুব ভালো ছাত্র কংগ্রেসের এই যে ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সেটাকে করেছে। এটা কিন্তু হয়েছে, এটা অতীতেও হয়েছে। কিন্তু একটা জিনিস বিজেপি বোঝা উচিত, যে অতীতেও জেলে গেলেই কিন্তু সে, তার যদি জনপ্রিয়তা থাকে, তাহলে তাকে মানুষ কিন্তু দুর্নীতিটা, তুমি এই তো লালুকে দেখো না, হয়তো হেরে গেছে, কিন্তু এত বছর ধরে টিকে থাকাটাও তো কম কথা নয়। কত বছর ধরে, আমি তোমার একটা ছোট্ট পুরনো গল্প বলছি। কল্পনাথ রায় বলে একজন কংগ্রেসের নেতা ছিল, খাদ্যমন্ত্রী হয়েছিল। রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী, তখন কল্পনাথ রায় খাদ্যমন্ত্রী। রাজীব গান্ধী এত পছন্দ করতো না, কেননা মায়ের আমলের লোক, যা হয় আগের জেনারেশনের লোকদের পরের জেনারেশন এসে প্রথমেই তাড়ায়। যেটা রাজীব গান্ধী প্রণববাবু বরকতকে, যাদেরকে জি বলতে হয় তাদেরকে তাড়ানো, প্রণব জি, মণিশঙ্করকে মানি বলে ডাকে, রাজীব গান্ধী তাতে সুবিধা হয়। এটা তো একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তো কল্পনাথ রায়কে কল্পনাথ জি জি কা ধর। তো এবারে তার বিরুদ্ধে অভিযোগ এলো যে এফসিআই এর গেস্ট হাউসে দাউদের সঙ্গীকে রাখা হয়েছে, এবং সেটা কল্পনাথ রায়ের মিনিস্ট্রি, তাকে জেলে পড়া হলো টাডা কোর্টে। ভয়ঙ্কর টাডা কোর্ট তখন, মানে যেটা সঞ্জয় দত্তকেও ফেস করে। তো তারপরে ইলেকশন হলো, ও জেল থেকে না লড়লো উত্তরপ্রদেশে, বিপুল ভোটে জিতলো, মানুষ কোনো পরোয়াই করলো না। সুতরাং আমি বলছি না, এই যে ভোটার নারায়ণ, এ একটা অদ্ভুত ব্যাপার। এ মানে কি বলবো, মানে রাজীব গান্ধীর র্যালিতে মালদায় বসে দেখছি, বলছি একটা বুড়িকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি এই দুপুর বেলায় ক্ষেত ফেতের কাজ ছেড়ে কাকে কেন এসেছো? বলছি ইন্দিরা গান্ধী এসছে, তাই তাকে দেখতে এসেছি মালদার টানে। সে জানেই না যে ইন্দিরা গান্ধী মরে গেছে, রাজীব গান্ধী এসছে, কংগ্রেস। ও বলছে যে হাত চিহ্নে ভোট দিয়েছিলাম ইন্দিরা গান্ধীকে দেখতে এসেছি। তো আমাদের দেশের এখনো ভোটারদের সচেতনতা, এসআইআর, হ্যানা ত্যানা এত কিছুর মধ্যেও আমি বলবো যে সবসময় যে তুমি সিবিআই করে দিলাম আর আমি ইডি লাগিয়ে দিলাম, তদন্ত। হ্যাঁ, এখানে একটা ছোট্ট ক্যাভিয়েট আছে, একটা বক্তব্য, যে দুর্নীতির তদন্ত করা হবে না এটা আমি বলছি না। মানে
যে হ্যাঁ। কেসটা হচ্ছে সেটা জেনুইন কি জেনুইন নয়, পার্থ চ্যাটার্জি চুরিটা করেছে কি করেনি সেটা কিন্তু জানার অধিকার সাধারণ মানুষ হিসেবে আমার আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এত দীর্ঘসূত্রিতা সেটা তো জানা যায় না। বোফোর্সে রাজীব গান্ধী চুরি করেছিল, তার জন্য একটা লোকসভা নির্বাচন হয়ে গেছে, কিন্তু আজও কিন্তু প্রমাণ হয়নি, যে উল্টে তো প্রমাণ হলো না কিছু। তোমাদের সময় জার্নালিস্ট ফ্রেন্ডলি বিজেপির কোন কোন নেতা ছিল? সবচেয়ে বিজেপির জার্নালিস্ট ফ্রেন্ডলি নেতা বলতে তোমার কার কথা মনে হয়? বাজপেয়ী এবং আডবাণী দুজনেই কিন্তু খুব মিডিয়া ফ্রেন্ডলি ছিল। হুম হুম মানে আমি যখন আনন্দবাজার পত্রিকায় জয়েন করেছিলাম, আমি বাজপেয়ীকে প্রথম বলতে গেছিলাম হুম যে আমি আনন্দবাজার পত্রিকায় জয়েন করলাম, বাজপেয়ী জি আনন্দ বাজার বহুত আচ্ছা, বাজার মে রহো और আনন্দিত রহো। কি ডায়লগ দিয়েছিল! এই ডায়লগ দেওয়ার নেতা কোথায় আজকে? এদের দুজনকে ছাড়া অরুণ জেটলি আচ্ছা ভীষণ। বিজেপি নেতারা মিডিয়া ফ্রেন্ডলি ইন জেনারেল বেশি ছিল, কারণ আডবাণী নিজে মিডিয়ার লোক ছিল, জার্নালিস্ট ছিল তো। অরুণ জেটলি কি খুব মিডিয়া ফ্রেন্ডলি? প্রচন্ড প্রচন্ড সিনেমা দেখতো, এ করতো, মজার মজার কথা বলতো, ভীষণ হেল্পফুল ছিল, খবর রাখতো, সবাইকে, বাঙালিদের খুব পছন্দ করতো, বাঙালি মেয়েদের বলতো চণ্ডীর জাত, মা চণ্ডী, সব এক একটা মা চণ্ডী, মমতাকেও বলতো, খুব ভালোবাসতো, মানে মানে বাঙালিদের করতো। যে কোনো মানুষ বিপদে আপদে পড়লে অরুণের কাছে যেত, রিপোর্টারদের। আচ্ছা হ্যাঁ, আমাদের মানে কলকাতার রিপোর্টারও জানি হুম যখন বিপদে পড়েছে ডাইরেক্টলি চিনতো না, কিন্তু কারো মাধ্যমে অরুণের কাছেই অ্যাপ্রোচ করেছে। তদন্ত ফদন্ত হচ্ছে, হ্যাঁ ব্যাংকের সমস্ত অ্যাকাউন্টগুলো সিজ করে দিয়েছে, অন্তত একটা অ্যাকাউন্ট স্যালারির জন্য যাতে খুলে দেওয়ার ব্যবস্থা করো, আচ্ছা খুলে দিয়েও ছিল। এগুলো না আলোচনা করাই ভালো, কিন্তু মানে কোনো অন্যায় সেও করেনি, এও করেনি, কিন্তু হ্যাঁ মানে একটা তদন্ত চলছে বলে সবগুলো অ্যাকাউন্ট সিল করে দিয়েছিল, কিন্তু সেই লোকটি, সে সাংবাদিক, সে তার স্যালারিটা মান্থলি পাবে না, অথচ তার সংস্থা তখন অরুণকে বলল যে, এবং ফাইন্যান্স মিনিস্টার, ওর তো ডাইরেক্টলি নয় কিন্তু সাহায্য করেছিল। সুতরাং সেটা আমি কোনো দোষের দেখি না। শেষ প্রশ্ন, আগামী দিনে ভারতবর্ষের রাজনীতি কি হিন্দুত্ব ডমিনেট করবে? হিন্দুত্বের ইস্যু, হিন্দুত্বের ন্যারেটিভ, সেটাই কি ডমিনেট করবে? দেখো, আগামী দিন মানে কতদিন, তাই না, সেটাই হচ্ছে মূল প্রশ্ন। আমার মনে হয় যে উগ্র হিন্দুত্বের পথে, যে স্টিম রোলারটা উগ্র হিন্দুত্বের পথে চালিয়ে একটা বহুত্ববাদী ভারতীয় যে দর্শনটা, সেটাকেই নষ্ট করে দেওয়া হচ্ছে। এত ভেদাভেদ ছিল না ভারতটাতে, ভারতে ছিল জাতপাত, কি ছিল না, ছিল, কিন্তু এখন যেটা হয়েছে, মানে উত্তরপ্রদেশে একটা গাড়িতে লেখা রয়েছে ব্রাহ্মণ, সেই গাড়িটার সাথে একটা গাড়ির ধাক্কা লেগেছে, সেই গাড়িটাতে লেখা আছে জাট, এবং দুটো গাড়িতে ধাক্কা লেগে, আমি নিজের চোখে দেখেছি, সবাই, এটা সবাই জানে, উত্তরপ্রদেশের সব জায়গায়, শুধু বেনারস নয়, লখনৌ ফখনৌ সব। এবং সে পুলিশ এসে গেছে, সে পুলিশটা হচ্ছে ঠাকুর, যোগী আদিত্যনাথও কিন্তু সন্ন্যাসী হলেও ঠাকুর। এখন এইখানে ঠাকুর, সে একটা জাট আর একটা ব্রাহ্মণ গাড়ির ঝগড়া মেটাতে গিয়ে কার পক্ষ নেবে, এবারে জাতপাতে, মানে এইভাবে তো কখনো আমরা ভাবিনি না, এইভাবে তো কখনো ভাবিনি। এখন প্রতি মুহূর্তে, মানে আমি কিছুদিন আগে একটা গেছিলাম নর্মদা পরিক্রমায়, সেখানে আমাকে একজন গুজরাটি জিজ্ঞাসা করছে যে, আচ্ছা তুমি তোমরা বাঙালিরা শিব পুজো করো না কৃষ্ণের পুজো করো? মানে আমরা তো শিবেরও করি, কৃষ্ণেরও করি, আমি তো হিন্দু। আরে তো হিন্দু তো আমিও, আমি তো গুজরাটি হিন্দু। আমরা বাড়িতে কৃষ্ণ রাখি, আমার বাল কৃষ্ণ আছে, মানে যেটা গোপাল বলি আমরা, কিন্তু শিবের মূর্তি রাখি না, শিবের মন্দির টন্দির যাই, কিন্তু আমরা হলাম কৃষ্ণ ভক্ত। আর যারা শৈব তারা, আলাম যে হিন্দু ধর্মে কবে শৈব বৈষ্ণব বিভাজন হয়েছে? তুমি বাঙালি, তুমি বুঝতে পারছো না? আমরা ঠাকুর রামকৃষ্ণ সব মিলিয়ে দিয়েছে। তুমি কি गंगा फल खाते हो ना तुम लोग? गंगा फल? बोले मछली, मछली के गंगा फल बोलছে, बोले गंगा फल खाते हो? হ্যাঁ খাই, মছলি তো খাই, মুখ টুক ছিটকে বলছে গঙ্গা ফল খাতে हो? হ্যাঁ। তখন বলছে যে তাহলে তোমরা রোজ খাও, মানে সেই অনুযায়ী আমার সাথে বিহেভ করবে। হ্যাঁ প্রায় খাই, রোজ খাই, রোজ খাই। ফিশ ফ্রাই, আর বলিনি, ফিশ ফ্রাই শুনলে তো আটকে উঠতো। সে মহিলা দম্পতি, গুজরাটি দম্পতি, নর্মদা পরিক্রমায়, আমি তো লিখবো ঠিক করেছি সব নিয়ে একটা। সে আমাকে বলছে
যে লেকিন ইয়ে তোমরা হ্যালো শোনো 75% ऑफ इंडियन पीपल आर नॉन वेजिटेरियन। हमारे आबादी में 75% লোক আমিষ খায়। এবং কিরণ রিজিজু যে তোমার বিজেপির যে মন্ত্রী, সে বেটা গরুও খায়, কেননা সে নাগাল্যান্ডের লোক, ওখানকার এটা তার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, মোদিও জানে। এটাতে কোনো খাদ্যাভ্যাসটার সাথে ধর্মের কোনো যোগ করো না দয়া করে। তখন বলছে যে না, এরকমভাবে মাছ মাছ খানা हमारे तो चलता नहीं है, गुजरात में तो वेजिटेरियन এইসব। তখন বললাম যে শোনো, তুমি তো মা কালীর নাম শুনেছো? আমরা মা কালীর ভক্ত। শিব আর কালী একসঙ্গে থাকে, ওদের সহবাস। কোনো কালী মন্দির নেই যেখানে শিব নেই, যেখানে শিব মন্দিরে কালী থাকে। ওরা সব নন ভেজিটেরিয়ান। তো তুমি মহাকালের মন্দিরে যাও, ওখানে ভস্মাহুতি হয় মহাকালেশ্বরে, ইন্দোরে, তো উজ্জয়িনী। তো ওখানে সমস্ত ওই কালো কাপড় পরা না, অবধূত বলে, ওরা সব শ্মশান থেকে নিয়ে আসে। তো তো তুমি কোন আমাদের কোথায় নন ভেজিটেরিয়ানিজম? তো এই জিনিসগুলো কিন্তু আজ থেকে 10-15 বছর আগে আমি কিন্তু ভারতটাতে দেখিনি। এইটাতে আমার মনে হচ্ছে যে এটা বুমেরাং হবে। আমার মনে হয় না যে ভারত কিন্তু অনেক রকমের স্বখুন্দন পাঠান মহল এক দেহে হলো লীন। আমি 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 মনে করি যে এটা বিজেপি আর নো বিজেপি, হয় বিজেপিকে রাস্তা বদলাতে হবে, আবার বিজেপিকে বলতে হবে যে, কেননা বাজপেয়ী একবার বলেছিলেন যে আমি ভারতীয় কথাটা হিন্দু কথাটার থেকে, মানে হিন্দু জাতীয়তাবাদ না ভারতীয় জাতীয়তাবাদ, উনি বলেছিলেন আমি না ভারতীয় জাতীয়তাবাদ কথাটা বেশি পছন্দ করি এবং হিন্দু জাতীয়তাবাদে বিশ্বাস করি, যেটা মোহন ভাগবত বলে যে হিন্দু, মোহন ভাগবতরা বলে হিন্দু হচ্ছে ওয়ে অফ লাইফ। এটা ধর্মের ভিত্তিতে বলছি না, এটা ওয়ে অফ লাইফ। সনাতন মুসলমানও হিন্দু, আমাদের ভারতীয় মুসলমান, সে তো আফগান মুসলমান নয়, সুতরাং সে তো ভারতীয়। ভারতীয় মানে হিন্দু, হিন্দু মানে ইন্দাস ভ্যালি, তার থেকে হিন্দু। এটা কিন্তু বাজপেয়ী বলতো যে যদি হিন্দু জাতীয়তাবোধ বললে আমার দেশের বহু মানুষ নিজেদেরকে এলিনেটেড ফিল করে, মুসলমানরা যদি মনে করে যেটা তাহলে এটা আমার দেশ নয়, তাহলে আমি বলবো যে কি দরকার একটা হিন্দু শব্দ যোগ করে 10টা মানুষকে বিচ্ছিন্ন করা। Okay, thank you so much. That was Unfiltered Jayant Ghoshal for the second time on Time and Tide podcast with Saurabh. কেমন লাগলো একটু জানান, কমেন্ট করুন। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, তাহলে এই দরিদ্র বঙ্গ সন্তানের একটু লাভ হয়। আমি বড় বড় মানুষদের সঙ্গে কথা বলার সুযোগ পাই, সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুবিধে পাই। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী সপ্তাহে। টিল দেন, গুড নাইট, স্টে টিউনড।